আসসালামু আলাইকুম। তোমরা যারা আমার পেইড কোর্সে ভর্তি আসো, সো তোমাদের আজকে আমরা যে সাজেশন ক্লাসটা নিব সেটা হচ্ছে ভেক্টরের উপর। এই যে আমাদের সাজেশন ক্লাসটা, এটা আমরা বিগত বছরের কৃষি গুচ্ছতে যে কোশ্চেনগুলো এসেছিল তার উপর অ্যানালাইজ করে বানাইছি। সো আমরা আজকের এই ক্লাসে তোমাদের থেকে 10টা থেকে 12টার মতো টপিক পড়াবো এবং এই টপিকগুলো থেকে তোমার এগ্রিতে আসবে, বুঝতে পারতেছো? কারণ আলটিমেটলি তারা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। সো আমরা তোমাদেরকে যে সমস্ত টপিক পড়াবো সেগুলা অবশ্যই ভালো করে পড়বা, কারণ আমরা এখানে যে টপিকগুলো পড়াবো তোমাদের একেবারে মানে শুরু থেকে পড়াবো, যাতে করে যে স্টুডেন্ট কোনোদিন পড়েও নাই, মানে তার এমন মনে হবে না যে আলটিমেটলি আমি এটা কোনোদিন দেখি না, মানে পারবো না। সো একেবারে বেসিক থেকে পড়ানো শুরু করব। এবং আমরা আলটিমেটলি দেখো, তোমার আলটিমেটলি অনেকে বলে যে আসলে কি চান্স পাওয়া সম্ভব কিনা আমার যে পরিমাণ সময় আছে। হ্যাঁ, তুমি যদি জাস্ট আমরা যে তোমাদের সাজেশন ক্লাসগুলো দিব 1 ঘন্টার, সর্বোচ্চ 1.5 ঘন্টা হবে, এই 1 ঘন্টার ক্লাস প্রতিদিন করবা এবং বাসায় বসে নিয়মিত তুমি 10 থেকে 12 ঘন্টা পড়বা এবং আমরা যে এক্সামগুলো নিব এই এক্সামগুলো দেবা। এই 3টা কাজ ভাই, এই 3টা কাজ তুমি যদি করতে পারো, তোমার যদি চান্স না হয় তারপর আমাকে বলবা যে ভাই আমি এই 3টা কাজ করছি তো আমার চান্স হয়নি। আশা করি এমন কোনো স্টুডেন্ট থাকবে না, কিন্তু কি হয়, প্রথমে এসে সেটা কোর্সে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে সে প্রথম 2-1 দিন ক্লাস করে, তারপর আর তার কোনো খোঁজ নাই। অথবা ক্লাস করে সে বাসায় পড়ে, তার 10-12 ঘন্টা পড়ার উচিত, মানে পড়া যে উচিত সেটা সে পড়ে না, তাহলে চান্স পাবে? সে তো চান্স পাবে না। তাহলে কে চান্স পাবে? যে কি করছে, আলটিমেটলি নিয়মিত ক্লাস করতেছে, পড়তেছে এবং এক্সামও দিচ্ছে, সেই তো চান্স পাবে, তাই কিনা? সো এইটা এমন একটা সিস্টেম যে তুমি যদি কি করো, এখন থেকে একটা দিন কেন, একটা মুহূর্ত যদি নষ্ট করো, তুমি মনে করবা যে আমি অনেকজনের কাছ থেকে কি বলতো পিছায় পড়ে যাচ্ছি। সো আবারও বলতেছি, আমরা তোমাদের টপিক ধরে ধরে পড়াবো। এগুলা কিন্তু আমরা বিগত বছরের কোশ্চেন বিস্তর ভাবে অ্যানালাইসিস করছি, অ্যানালাইসিস করে এই টপিকগুলো দেখছি যে এর ভিতর থেকে কোশ্চেন আসছে। সো আমরা আসলে ভিডিওটা শুরু করি। আর তোমরা যারা আলটিমেটলি আমাদের পেইড কোর্সে এখনো ভর্তি হও না, ভর্তি হতে চাইলে এই নাম্বার দেওয়া আছে, এখানে আমাদের সাথে এসএমএস এ যোগাযোগ করতে পারো। তো যাই হোক, সো প্রথমে আমরা যে টপিকটা দেখবো এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে বেশি কোশ্চেন আসছে। সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র, আলটিমেটলি যে লব্ধিটা বের করি, লব্ধি এবং হচ্ছে দিক নির্ণয়, বুঝতে পারতেছো? সো এটা জিনিসটা কি দেখো, সেটা হচ্ছে যে ধরো একটা ফোর্স আছে, ফোর্স হচ্ছে কি একটা বল, ধরো এইদিকে একটা বল কাজ করতেছে, এটাকে বললাম পি বল। আবার একটা ফোর্স আছে, চিন্তা করে, এটাকে বললাম আমরা কিউ বল, এটা কোন দিকে কাজ করতেছে? এইদিকে, এটা কাজ করতেছে কি বলতো? কিউ বল। এখন কি হবে, মানে চিন্তা করো তুমি, একটা জাস্ট একটা জিনিস ভাবো যে অনেক সময় দেখছো যে আলটিমেটলি যারা গাছ কাটে, তাই না? ধরো এটা একটা গাছ, এটা একটা কি আছে, গাছ আছে। সো এই গাছটা যখন কাটবে দেখবা যে রশি লাগায়, গাছের সাথে কি লাগায়? রাশি লাগায়। তারপর তো দুই পাশ থেকে টানতেছে। এখন এ টানতেছে এদিক থেকে, আবার এ টানতেছে কি বলতো এদিক থেকে, তাই কিনা? সো তোমার কি মনে হয় গাছটা এর দিকে পড়ে, ওর দিকে পড়ে না? এর দিকেও পড়ে না, ওর দিকে পড়ে না, মাঝামাঝি কোন একটা জায়গাতে পড়ে, বুঝতে পারতেছো? সো এই কোন দিকটা পড়বে, সো এটা আমরা বের করি আলটিমেটলি কি বলতো লব্ধি দ্বারা। তার মানে আলটিমেটলি কোন একটা অবজেক্টের উপর যদি দুইটা ফোর্স, ধরো এইদিকে একটা ফোর্স কাজ করতেছে, এইদিকে একটা ফোর্স কাজ করতেছে, মানে বল কাজ করতেছে, তাহলে এর লব্ধিটা কোন দিকে যাবে? সে কিন্তু এইদিকেও যাবে না, ওইদিকে যাবে না, তার মানে এর মাঝামাঝি কোন একটা দিক দেওয়া যাবে, বুঝতে পারতেছো? সেটাই হচ্ছে কি আমাদের লব্ধি, সেটা হচ্ছে কি বলতো আলটিমেটলি এটাকে বলি কি আর, কি বের করি আর। আর এই আরটা বের করি কিভাবে? সেটা সামান্তরিক সূত্র দ্বারা। সামান্তরিক সূত্রটা কি? আমরা দেখো এটা যেরকম আছে, এর প্যারালাল এরকম একটা লাইন আউট করবো, আর এর প্যারালাল কি এরকম একটা লাইন আউট করবো, তাহলে এর যে কর্ণটা সেটা হচ্ছে কি তার বলতো লব্ধি, সেটা হচ্ছে কি তার লব্ধি। এবং এই লব্ধির মানটা বের করি কিভাবে? দেখো আমাদের এই যে দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ লাগে, এটা হচ্ছে আলফা। দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ লাগে কি আলফা। তাহলে আমাদের এই যে লব্ধি সেটা কত হয়? সেটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস টু কত হয়, যে পি স্কোয়ার প্লাস হচ্ছে কত কিউ স্কোয়ার, প্লাস হবে আমাদের কত, দেখো 2p কিউ, কি আসবে কজ আলফা। সো এইখানে জাস্ট তুমি টার্মগুলো একটু মনে রাখো, যে আরটা হচ্ছে লব্ধি, পিটা হচ্ছে কি বলতো পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। সো এটা প্রমাণটা আমরা দেখাবো না, কারণ প্রমাণ আসবেও না। সো জাস্ট তুমি বেসিক আইডিয়াটা লাভ করবা। এখানে আলফাটা কি? আলফাটা হচ্ছে দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ। ফোর্স কি? একটা পি এবং একটা কি কিউ। এখন এটা অনেক সময় আমাদের কোশ্চেন আসে যে আলটিমেটলি ধরো যে আলটিমেটলি এই যে লব্ধিটা, এই যে পির সঙ্গে কত কোণ তৈরি করবে? আমি ধরলাম পির সঙ্গে কি কোণ করবে? থিটা কোণ তৈরি করবে। সো এটা কি বলতেছি, লব্ধিটা পির সঙ্গে কত কোণ তৈরি করছে? থিটা কোণ। সো এটা আমরা বের করবো কিভাবে? সো এটা বের করার জন্য ফর্মুলা হচ্ছে ট্যান থিটা। ফর্মুলা হচ্ছে কি ট্যান থিটা ইকুয়ালস টু, আবারও বলতেছি ফর্মুলা কিন্তু জাস্ট আমি তোমাকে দেখাবো না, শর্টকাট দেখাবো যে কিভাবে মনে রাখতে হয়। দেখো যার সঙ্গে কোণ তাকে ফাঁকা রাখবা। দেখো কার সঙ্গে কোণ? পি। আমার জন্য ট্যান সমান কি সাইন বাই কজ না? সাইন বাই কজ, তার মানে কি লিখবা? এখানে সাইন আলফা লিখবা, আর নিচে কি লিখবা? কজ আলফা। কি লিখবা? কজ আলফা লিখবা। তার মানে কি বললাম? ট্যান থিটা ইকুয়ালস টু আমরা কি জানি? সাইন বাই কস। আর বলতে পারো এখানে তো ট্যান থিটা লিখলেন, এখানে আলফা লিখলেন কেন? জাস্ট আমি তোমাকে মনে রাখার জন্য বিষয়টাকে সহজ করে দিচ্ছি। তাহলে থিটাটা কি? এটা থিটাটা কি বললাম? যে লব্ধির সাথে কত কোণ তৈরি করে, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে? সাইন আলফা। দেখো যে ফাঁকাটা কে? পি, তাই না? মানে যার সঙ্গে কোণ সেটাকে পি, তার মানে এখানে পিটাকে ফাঁকা রাখবা। কি রাখবা? পিটাকে কি রাখবা? ফাঁকা রাখবা। তাহলে তুমি কি করবে? পিটাকে ফাঁকা রাখবা,
আর বাদ বাকি যায় কি বলতো কিউ বসাই দিবা, কি বলতো কিউ বসাই দিবা। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে কি ট্যান থিটা, এই থিটাটা কি বলতো লব্ধির সঙ্গে যে কোণ, লব্ধির সাথে যে কোণ মানে লব্ধির সঙ্গে ধরো থিটা কোণ তৈরি করছে কে পি, তাহলে কি থাকবে এই পিটা ফাঁকা থাকবে আর উপরে কি বসাবা কিউ সাইন আলফা ডিভাইড বা কি হবে পি কজ আলফা। এখন ধরো তোমাকে বললো যে কিউ এর সঙ্গে কোণ তৈরি করছে সেটাকে বললাম থিটা প্রাইম, কি বললাম থিটা প্রাইম। তাহলে কি হবে, তাহলে আমাদের ফর্মুলা অনুসারে কত হবে দেখো তো, আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে ট্যান থিটা প্রাইম কি হবে আমাদের দেখো ট্যান থিটা প্রাইম। এবার আশা করি তোমরা নিজে লিখতে পারবা। সো কার সঙ্গে কোণ কিউ এর সঙ্গে, তাহলে কিউটা ফাঁকা থাকবে, তার মানে কিউটা কি থাকবে ফাঁকা থাকবে, আর ট্যান সমান কি জানি যে সাইন আলফা ডিভাইড বাই নিচে লিখবে কি বলতো কজ আলফা, নিচে লিখবে কি কজ আলফা। তাহলে দেখো ফাঁকা ছিল কি মানে যার সাথে কোণ সে ফাঁকা আছে, তাহলে উপরে কি বসাবা এখানে পি বসাবা, এখানে পি বসাবা, এখানে কি প্লাস দিবা। আবারও বলতেছি এই আলফাটা হচ্ছে কি তোমাদের টোটাল কোণ, আলফাটা কি টোটাল কোণ, বুঝতে পারতেছো, আলফাটা কি টোটাল কোণ আর থিটাটা হচ্ছে যার সঙ্গে কোণ। ক্লিয়ার, আশা করছি এই দুইটা জিনিস বোঝার দরকার। এখন কোন স্টুডেন্ট যদি আলটিমেটলি এই বেসিকটা বুঝতে পারে যে কখন আমি কোন ফর্মুলাটা ইউজ করব, তাহলে কিন্তু তার লব্ধি এবং দিক এবং কি দিক নির্ণয়ে তার কোনো সমস্যা থাকার কথা না। সো দেখো লব্ধি হচ্ছে কোনটা, এই যেটা আর, এবং দিক হচ্ছে কোনটা বলতো, দিক হচ্ছে এই যে এটা ট্যান থিটা। আলটিমেটলি কার সঙ্গে কোণ তৈরি করতে বলবে, আবারও বলতেছি যার সঙ্গে কোণ বলবে তাকে কি রাখবা ফাঁকা রাখবা, তাহলে বিষয়টা আমাদের সহজ হয়ে যাবে। সো এখন আর এর বিভিন্ন মান আমরা বের করে দেখবো, কি করবো আর এর আমরা বিভিন্ন মান বের করে দেখবো। দেখো আরটা সর্বোচ্চ কখন হবে তোমার কি মনে হয়, মানে আর লব্ধিটা সর্বোচ্চ কোন মনে হবে। ধরো এখানে একটা বল আছে, তুমি একজন কি করতেছে এর উপর ঠেলতেছে, আরেকজন কি করতেছে একই দিকে, মানে দুইজন একই দিকে ঠেলতেছে। আমরা যে গাছটা বলছিলাম ধরো দুইজন কি একই দিকে গাছটা ঠেলতেছে, তাহলে গাছটা কি পড়বে তার দিকে পড়বে, তাই কি না। তার মানে আলটিমেটলি যখন কি হবে দুইটা ফোর্স, এই যে পি ধরো এদিকে কাজ করতেছে, আরেকটা ফোর্স কিউ, মানে আলটিমেটলি পিও একই দিকে কাজ করতেছে কিউ একই দিকে, তখনই তাদের কি সর্বোচ্চ হবে, কি হবে সর্বোচ্চ, কি হবে সর্বোচ্চ। তাহলে দেখো তাহলে পি এবং কির মাঝখানে কোন কত এখন 0 ডিগ্রি, কত ডিগ্রি 0 ডিগ্রি, তাহলে আলটিমেটলি আলফা কত হয়ে যাবে 0, তাহলে cos 0 মান কত হয় আলটিমেটলি 1, তাহলে কি হবে পি প্লাস কিউ, এটা কি আলটিমেটলি এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা, তাহলে কত হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2p কিউ, যদি এটা মানটা কত হবে 1 হয়ে যাবে, মানটা কত যাবে 1 হয়ে যাবে। তাহলে তখন তুমি কি পাবা আলটিমেটলি আর ম্যাক্স পাবা, কি পাবা আর ম্যাক্স। তাহলে এখানে আছে স্কয়ার, ওইখানে থাকবে কত পি প্লাস কিউ, কি থাকবে পি প্লাস কিউ কি থাকবে আলটিমেটলি এখানে থাকবে স্কয়ার আর স্কয়ার কাটা যাবে, তার মানে আলটিমেটলি আমাদের কত হবে এটা হচ্ছে আর ম্যাক্স। আর ম্যাক্স ইকুয়ালস টু কি দুইটা ভেক্টর যোগফল, কি বলতো যোগফল, সেটা হচ্ছে পি প্লাস কি হবে কিউ হবে। কখন যখন তোমার কি দুইটা ফোর্স একই দিকে কাজ করবে, এবং আরটা মিনিমাম হবে কখন, মানে তোমার এই লব্ধিটা মান সবথেকে কম হবে কখন, যখন কি হবে দুইটা বিপরীত দিকে, ধরো একজন এদিকে ঠেলতেছে আর একজন তার বিপরীত দিকে ঠেলতেছে, তাহলে কোন দিকে যাবে যার শক্তি বেশি সে ওই অন্যদিকে নিয়ে যাবে, তাই কিনা বলো। তাহলে এক্ষেত্রে কি হবে যে একটা ধরো কাজ করতেছে এইদিকে পি আর কিউ কাজ করতেছে উল্টা দিকে, তার মানে এদের মাঝখানে কোন কত ডিগ্রি দেখো 180 ডিগ্রি, কত ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে cos 180 ডিগ্রি মান কত -1, কি বলতো cos 180 ডিগ্রি মান কত -1 হয়। তাহলে এই ফর্মুলাটা কত হবে দেখো কত হবে, তাহলে হবে পি স্কয়ার মাইনাস হবে এটা কত -1 দিয়ে গুণ করলে কত -2pq প্লাস কিউ স্কয়ার, তাহলে কত এটা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা। তাহলে এখানে আমরা কি পাবো আর মিনিমাম, কি পাবো আর মিনিমাম, তাহলে আর মিনিমাম ইকুয়ালস টু কত হবে সেটা হবে কত বলতো পি মাইনাস কিউ। এখন এটাকে তুমি মাইনাস না এরকম একটা সাইন দিতে পারো, কারণ হচ্ছে কি যে যারটা বড় তার উপর ডিপেন্ড করতেছে। দেখো তোমার যদি পিটা বড় হয় তাহলে মানটা মানে আগে লিখবা পি, যদি কিউ বড় হয় কিউটাকে আগে লিখবা। আশা করি বুঝতে পারছো। তাহলে বিভিন্ন কেস, এখন তোমাদের এইচ ডাব্লিউ থাকলো, যদি আলফা 90 ডিগ্রি হয় তাহলে কত হবে, আলফা যদি কত হয় 90 ডিগ্রি হয় তাহলে কত হবে আশা করি পারবা। তারপরে আলফা যদি 120 ডিগ্রি হয় তখন কি হবে। সো এই সমস্ত কেজে আশা করি সবই তোমরা পারবা। জাস্ট আলফাটা কি, আলফাটা হচ্ছে দুইটা ভেক্টরের মাঝখানে কোণ, আর তোমার এখানে থিটাটা কি, থিটাটা হচ্ছে কি আলটিমেটলি যার সঙ্গে কোণ। আমরা বলতেছি এখানে স্বচ্ছ ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। দেখো আমি তোমাকে কিন্তু হাজার হাজার ম্যাথ করে দিতে পারবো না, আমি তোমাকে যে সমস্ত কনসেপ্ট বুঝাবো সেটা ইন ডেপথ বুঝবা, বুঝতে পারতেছো। কোনোখানে তোমার কোনো প্রকার কোশ্চেন থাকা যাবে না যে এইটা কেন হলো, এটা বুঝলাম না কেন। এখন কেন হলো থেকে তোমার আলটিমেটলি তুমি টোটালটা বুঝতে পারতেছো কিনা এবং সেই অনুযায়ী ম্যাথটা সলভ করতে পারতেছো কিনা। তোমাদের কাছে কোশ্চেন ব্যাংক আছে কৃষির, এগুলা যে দেখাচ্ছি এই পার্ট থেকে অনেকবার কোশ্চেন আছে, তুমি দেখবা যে এখন তুমি কি এগুলাকে করতে পারো কিনা থিওরি বোঝার পর। সো এই তো ছিল আমাদের কি বলতো লব্ধি, সামান্তরিকের লব্ধি নির্ণয় সমস্ত কিছু। এখন তোমাকে যদি বলে যে আলফার মানে 130 ডিগ্রি কত হবে, সো আমি তোমাকে দেখাতে পারবো এরকম হাজার হাজার কেস আসতে পারে। জাস্ট আমি তোমাকে বললাম যে ম্যাক্সিমাম কখন হবে যখন দুইটা ফোর্স কি একই দিকে হবে, মানে দুইটা বল একই দিকে কাজ করবে, আর মিনিমাম হবে কখন যখন দুইটা কি অপোজিটে কাজ করবে। সো আমরা এখন সামনের দিকে প্রসিড করি। যেমন আমরা এখন অবশ্যই একটা এক্সাম্পল দেখবো। বলছে যে কোনো এক বিন্দুতে একই সময় 10 নিউটন এবং 6 নিউটন মানের দুইটা ভেক্টর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে ভেক্টর দুটি লব্ধির মান কত। দেখো এর থেকে কি সহজ কোশ্চেন আছে, এই দেখো কতবার আসছে বুঝতে পারতেছো। তো দেখো তোমার কি বলছে, একই বিন্দুতে একই সময়ে 10 নিউটন এবং কি 6 নিউটন মানের দুইটা ভেক্টর 60 ডিগ্রি করে ক্রিয়া করে।
দেখো এই যে একটা পয়েন্ট, এদিকে কাজ করে কত, এদিক কাজ করে 10 নিউটন, কাজ করে কত 10 নিউটন, আর এদিক কাজ করে কত আমাদের 6 নিউটন, তাই কিনা? সো এদের মাঝখানের কোণ কত 60 ডিগ্রি, কি বলতো মাঝখানের কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি। সো ক্রিয়া করলে ভেক্টর দুটি লব্ধির মান কত, লব্ধির মান কত হবে, অবশ্যই মিডল দেওয়া হবে, সেটা হচ্ছে কত, আর হবে। তাহলে আমরা ফর্মুলা কি জানি, লব্ধি আর ইকুয়ালস টু কত হয়, লব্ধি আর ইকুয়ালস টু হবে আমাদের কত পি আর স্কয়ার ইকুয়ালস টু হবে পি স্কয়ার প্লাস কত হবে কিউ স্কয়ার প্লাস হবে হচ্ছে 2p কিউ cos আলফা হবে, 2p কিউ কত হবে cos আলফা হবে। তাহলে এখানে দেখো p টা কত 10 আর এটা হচ্ছে কত 6, তাহলে কত হবে 10 স্কয়ার প্লাস কত হবে বলো তো 6 স্কয়ার প্লাস হবে 2 ইনটু তারপরে 10 ইনটু কত 6 ইনটু cos হচ্ছে 60, cos কি বলো তো 60। তাহলে দেখো এটা হচ্ছে 100, তারপরে এটা আসবে কত 136, মানে এটা 6 6 36 আসবে প্লাস তার মানে কত হবে, এটা হবে কাটাকাটি করো, তার মানে এটা কি আসবে সরি এটাকে তো না আলটিমেটলি এই দুইটা কাটা যাবে। তাহলে দেখো এটা cos 60 এর মান কত আসে, হাফ আসে, কত আসে হাফ, তাই কিনা এই হাফ আর কি 2 কাটা যাবে, তাহলে 6 10 কত আসবে আলটিমেটলি আমাদের 60 আসবে, কত আসবে 60। সো তার মানে আর ইকুয়ালস টু আসবে কত আমাদের রুট ওভার কত আসবে, এখানে আসবে 60, তার হচ্ছে 36, তার মানে 96, কত আসবে রুট ওভার কি 196, তার মানে এইটাই হচ্ছে কি আমাদের আনসার, এটা হচ্ছে কি আর এর ভ্যালুটা। সো দেখো এই যে লব্ধির ম্যাথটা একেবারে সহজ না দাঁড়ছে না, একেবারে সহজ না দাঁড়তেছে। সো আরেকটা জিনিস একটু এখান থেকে লব্ধির বিষয়টা আমি একটু ক্লিয়ার করে নেই, এটা একটু অনেক সময় অনেকের ভুল করে বিষয়টা। ধরো তোমাকে বলছে যে কোশ্চেনটা যদি এরকম আসতো যে তোমাকে বললো যে লব্ধি, চিন্তা করো এটা একটু চিন্তা করো, এখানে একটা বল আছে, এখানে একটা একটা বস্তু আছে, বস্তু ধরো এইদিকে একটা কাজ করতেছে এটা 20 নিউটন, কি বলতো 20 নিউটন, তাই কিনা? আর একটা বল কাজ করতেছে এটা ধরো 10 নিউটন, কি বলতো 10 নিউটন। এদের লব্ধিটা কার দিকে বেশি হেলে থাকবে, এটা একটু দেখার ট্রাই করো। দেখো যার মানটা বেশি লব্ধিটা কি তার দিকে বেশি হেলে থাকবে, কি থাকবে তার দিকে কি থাকবে বলতো বেশি হেলে থাকবে। আবার বলতেছি যার মানটা কি বলতো বেশি, বেশি কত নিউটন 20 নিউটন, তার মানে লব্ধিটা কি হবে তার দিকে কিন্তু হেলে থাকবে। সো অনেক সময় তোমাকে বলে যে বড় বলের সাথে কত লব্ধি কতটুকু কোণ তৈরি করবে, সো সেটা বের করার ক্ষেত্রে তুমি কি এইটা একটু মাথায় রাখবা। আবার বলতেছি দেখো এটাই তোমার কমন সেন্স, তাই কি বলে ধরো একজনের শক্তি বেশি একজনের শক্তি কম, যার শক্তি বেশি লব্ধিটা কি তার দিকে তো আসবে, তাই কি না? মানে তার দিকে আসা মানে কি আলটিমেটলি সেই অ্যাঙ্গেলটা কি হবে বলতো ছোট হবে, সেই অ্যাঙ্গেলটা কি হবে ছোট হবে। সো এই বিষয়টা একটু মাথায় রাখো। আচ্ছা এই তো ছিল আমাদের লব্ধি সংক্রান্ত আলটিমেটলি লব্ধির ম্যাথটা। সো এরপরে আমরা আসি, এখানে আরেকটা দেওয়া আছে হয়তো দুইটি বলের লব্ধির মান দেওয়া আছে। এবার দেখো সারা জীবন আমাদের কি দেখলাম যে আলটিমেটলি আমাদের কি দেওয়া থাকে বলো তো বলই দেওয়া থাকে, তাই না? আমাদের লব্ধি বের করি, কিন্তু এবার কি দেওয়া আছে লব্ধি দেওয়া আছে। তাহলে বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন এবং এটি লব্ধির বলের লম্ব বরাবর ক্রিয়া করে বড় বলটির মান কত। দেখো এই যে আমি যেটা বুঝাইলাম কিছুক্ষণ আগে, দেখো এই কোশ্চেনটা কিন্তু এসে গেছে, সেটা হচ্ছে কত 20 21 আসছিল। তো যাই হোক দেখো একটু ভালো করে খেয়াল করো, তুমি ফার্স্ট অফ অল একটা চিত্র আর্ট করবা, তাহলে তোমার কি হবে ভেক্টরের ক্ষেত্রে সুন্দর করে বুঝতে পারবা। তোমাকে বলছে লব্ধির মান কত 40, তাই লব্ধির মান এদিক দিলাম 40 নিউটন, তাই কি না? এটা হয়ে গেল, আমি আর্ট করতে পারি। বল দুটির মধ্যে ছোট বলটির মান কত 30, তার মানে দুটো বল আছে ধরো একটা কি একটা এইদিকে, সো আরেকটা দিল কোন দিকে এইদিকে, তাই কিনা? একটা দিলাম 30 বলে যাচ্ছে ছোট বলের মান 30 নিউটন, আরেকটা হচ্ছে কত বলতো আরেকটা হচ্ছে কি আরেকটা দেওয়া নাই, সো এটা বলছিলাম পি, এটা কি বললাম পি। সো এটা আর্ট করলাম আমি, দেখো প্রথমে কিন্তু আমি এটা আর্ট করলাম, কিন্তু বলছে এবং এটি লব্ধি বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে। দেখো যখনই বলছে লম্বর সাথে ক্রিয়া করে তখন কিন্তু আমার এই চিত্রটা হয় নাই, হয়েছে কি না? কিন্তু ফার্স্ট অফ অল যখন আমি ম্যাথটাকে করতেছি তখন আমার অ্যাপ্রোচটা হবে এরকম, মানে আমার মাথায় কিরকম পিকচার আসবে এরকম। কিন্তু যখনই আমাকে বলছে যে লব্ধি কি বলছে যে এটি লব্ধি বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে বড় বলটির কি বলতো মানটা বের করো, দেখো তার মানে এই চিত্রটা আমার হয় না। তাহলে চিত্রটা মডিফাই করবো কিভাবে, যে লব্ধিটা কি করছে এটা হচ্ছে আমাদের কি লব্ধিটা লম্ব বরাবর আছে নাই, এই যে বলছে যে ছোট বলটির সাথে 30 মানে 30 নিউটন এবং এটি কি করে লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। মানে তোমার আলটিমেটলি ছোট বলটা কোনটা, এটা এটা হচ্ছে কত, এটা দেওয়া আছে তোমার 30 নিউটন, কত দেওয়া আছে তোমার 30 নিউটন, এবং লব্ধিটা কি করে তোমার এই ছোট বলের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে তোমার লব্ধি। এবং এটা কত বলতো এটা হচ্ছে আমাদের 40 নিউটন, এটা কি আমাদের 40 নিউটন, তাই কি না 40 নিউটন। এবং ক্রিয়া করো, তাহলে বড় বলটির মান নির্ণয় করো। আচ্ছা দেখো বুঝতে পারতেছো যে বড় বলটি তাহলে কোন দিক থাকবে, দেখো এই কোণটা কত 90 ডিগ্রি, তার মানে বড় বলটা অবশ্যই 90 থেকে কম হবে নাকি হবে না বলো তো? অবশ্যই হবে। কেন কম হবে? কারণ দেখো তোমার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা কি বলতো এটা কত হবে তোমার বড় বল, এটা বড় বল। এখন অনেকে মনে করতে পারে যে এটা কি তোরা বড় বল মনে করে, আসলে কিন্তু এটা বড় বল হবে না। কেন? কারণ দেখো একে তো এরা বলে দিছে, তার মধ্যে আমরা বুঝবো কিভাবে, তোমাকে কি বলছে যে আমরা কি জানি লব্ধিটা ধরো এটাকে বললাম পি, কি বললাম পি, যেহেতু এটা বড় বল তার মানে লব্ধিটা তার দিকে হেলে থাকবে নাকি থাকবে না, মানে তার কাছাকাছি থাকবে, হেলে থাকলে ভুল হবে, মানে তার কাছাকাছি থাকবে। বুঝতে পারতেছো? আমরা কিছুক্ষণ আগে শিখাইলাম যে যার শক্তি বেশি তার দিকে লব্ধিটা বেশি থাকবে।
সো আলটিমেটলি কি করতে হবে, আমাদের এই পিটা বের করতে হবে। কি করতে হবে? পিটা বের করতে হবে। একটা কথাই মাথায় রাখো, এটা একটা খুবই শর্টকাট ফর্মুলা আছে তোমার। এটা যদি করতে যাই, এই যে তোমাকে প্রথমে থিটা বের করতে হবে, তারপরে আলফা বের করতে হবে, মেলা ঝামেলা। সো এটা একটা শর্টকাট ওয়েতে করা যায়। শর্টকাট ওয়েটাই হচ্ছে কি, তুমি সবসময় এটা মনে রাখবা, কোনো কারণে লব্ধি যদি 90 ডিগ্রিতে থাকে, কি থাকে আবার বললাম, কোনো কারণে তোমার লব্ধি যদি 90 ডিগ্রিতে থাকে, আবার বলতেছি কোনো কারণে লব্ধি যদি 90 ডিগ্রিতে থাকে, তাহলে তুমি হুবহু এই কাজটা করতে পারো। দেখো এটাকে এইভাবে লেখো, আমি লিখে দিলাম, ধরো এটা হচ্ছে পি, এটা কি লিখলাম পি। তুমি কি করবা, এই যে তোমার এই ফোর্সটা আছে এটাকে এখানে প্রতিস্থাপন করবা, মানে এখানে আনবা। কোথায় আনবা? এখানে আনবা। তাহলে এখানে আসলে কত? 30। আর এটা হচ্ছে কত? আমাদের 40। তাহলে এটা একটা কি হয়ে গেল? সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? না হলো না? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে দেখো তুমি ভূমি জানো, লম্ব জানো, তাহলে অতিভুজ জানবে না? তাহলে অতিভুজটা কত? অতিভুজটা হচ্ছে আলটিমেটলি কত? 30 স্কয়ার প্লাস হচ্ছে কত বলো তো? 40 স্কয়ার। তাহলে এটাও কত হবে? 30 এর মানে হচ্ছে 900, আর এটা হচ্ছে কত? আলটিমেটলি আমাদের 4 4 1600। তাহলে এটা কত আসে? 2500। 2500 মানে কি? রুট ওভার কত? 50। রুট ওভার কি আসবে? 50। 2500 কে রুট করলে কি আসে? আমাদের 50। এবং এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখো কত সহজ। এটা কখন অ্যাপ্লাই করতে পারো? যখন লব্ধিটা 90 ডিগ্রিতে থাকবে। মানে লব্ধিটা কি থাকবে? 90 ডিগ্রিতে থাকবে। তখন তুমি কি অ্যাপ্লাই করতে পারবা, যে তুমি ডিরেক্ট কি করবে, একটা ফোর্সকে প্রতিস্থাপন করবা। প্রতিস্থাপন করে দেখো এটা হচ্ছে কি আমাদের, আমরা তো জানি যে এটা হচ্ছে কি সমকোণ, তাহলে সমকোণের বিপরীতটা কি থাকে? অতিভুজ, তাই কি না? তাহলে এটা হচ্ছে কি আমাদের অতিভুজ, তাহলে এটা কি আমাদের কি? এটা হচ্ছে 30, এটা কি 40। সো এখন তোমাকে যদি বলে এই কোণটা কত, এই কোণটা বের করতে পারবে না? না পারবে না। এই কোণটা যদি বের করতে তাহলে কি ইউজ করবা? tan থিটা ইউজ করবা নাকি? তাহলে tan থিটা ইকুয়ালস আমরা কি জানি বলো তো? tan থিটা ইকুয়ালস আমাদের কি হয়? লম্ব বাই কি? এটা কিন্তু আমাদের বের করতে বলে নাই, তাই আমি তোমাকে শিখাই দিচ্ছি আর কি। সো tan থিটা, থিটা সমান আমরা কি জানি, যে লম্ব বাই কি আলটিমেটলি বলো তো? ভূমি। তাহলে আমরা জানি কি থিটার বিপরীতটা কি থাকে বলো তো? আলটিমেটলি কি, যদি এটা যদি থিটা হয় তাহলে এটা হবে কত? আমাদের লম্ব, তাই কিনা? এটা হবে কি আমাদের ভূমি, তাই কিনা বলো? তাহলে লম্ব এখানে কত? 30, আর ভূমি হচ্ছে কত বলো তো? 30 ডিভাইড বাই কত হবে? আমাদের 40। সো এখানে আমাদের থিটা ইকুয়ালস টু কত হবে? tan ইনভার্স কত হবে? 30 ডিভাইড বাই কত হবে? 40 হবে। কারণ আমরা দেখো এই যে এটাকে এইভাবে আট করে নিবা, না হলে যারা বুঝো না, দেখো এই যেটা 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি অপোজিটটা হচ্ছে অতিভুজ, 90 এর অপোজিটটা কি? অতিভুজ। আর তোমার থিটার যেটা অপোজিট থাকবে সেটাকে বলি আমরা লম্ব। মানে তোমার যে অ্যাঙ্গেলের বিপরীত হচ্ছে লম্ব, আর হচ্ছে কি 90 এর অপোজিটটা হচ্ছে কি? অতিভুজ। জাস্ট এই দুটো মনে রাখবা। অথবা আরেকটা শর্টকাট সহজ, তোমার হচ্ছে কি এই যে এই কোণ এবং হচ্ছে 90 ডিগ্রি যার সাথে থাকে সেটা হচ্ছে ভূমি। মানে কোণ এবং কি 90 ডিগ্রি এই দুটো যার সাথে থাকে সেটা হচ্ছে ভূমি, অথবা থিটার বিপরীতটা হচ্ছে কি? লম্ব, আর হচ্ছে কি বলতো? এই 90 ডিগ্রি অপোজিটটা কি হচ্ছে? অতিভুজ। এই অ্যান্সার ইউজ করে তুমি কি বলতো? এই থিটাটা বের করতে পারবা। এখন বলতে পারো যে আমি যদি ওই যে লং প্রসেস করি যে tan থিটা, তাহলে দেখো এই কোণটা তো আমি জানি, এই কোণটা কত? 90 ডিগ্রি না? এই কোণটা কত? 90 ডিগ্রি আমরা জানি। তাহলে tan 90 ডিগ্রি কষ্ট যে পি সাইন আলফা, এভাবে করতে পারবা, কিন্তু এটাকে লম্বা হয়ে যাবে। সো এটাকে আমি শর্টকাট এইভাবে করে দিলাম। সো তোমার তো আর ওইরকম করার কোনো দরকার নেই, আছে না? শর্টকাট শিখে দিলাম, এই শর্টকাটে অ্যাপ্লাই করবা, শেষ। এটা কখন অ্যাপ্লাই করবা? যখন লম্ব বরাবর থাকবে। কখন? যখন লম্ব বরাবর থাকবে, তখন তুমি চাইলে এটাকে এখানে না ধরে প্রতিস্থাপন করে দিতে পারবা। আচ্ছা, তাহলে আমরা পরে আসি যে উপাংশ। এই উপাংশটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। উপাংশটা আসলে আমাদের বোঝা দরকার। উপাংশ কি? ধরো এখানে একটা ফোর্স আছে, এদিকে একটা ফোর্স আছে, কি আছে? একটা ফোর্স আছে। এই ফোর্সকে আমরা চাইলে যে অসংখ্য লাখ লাখ কোটি কোটি ভাগে ভাগ করতে পারি, কিন্তু আমাদের এত কোটি কোটি ভাগে দরকার নাই, আমরা জাস্ট দুইটা ভাগে ভাগ করি। তো সেটাকে বলি লম্ব উপাংশ। একটা হচ্ছে কি নেই, আমরা আনুভূমিক বরাবর নেই, আর একটা কি নেই? উলম্ব বরাবর নেই। কি নেই? উলম্ব বরাবর নেই। সো এই আনুভূমিক বরাবর যদি অ্যাঙ্গেলটা থিটা হয়, কি হয়? থিটা হয়। কি হয়? থিটা হয়। তাহলে যেটা মনে রাখবে, এটা একবার শর্টকাটে মনে রাখবা, যার থিটা তার কস থিটা। আনুভূমিকটা কি? যার সঙ্গে থিটা তার কি? কস থিটা হবে। তাহলে এর সঙ্গে থিটা তাহলে কত হবে? এটা হবে এফ কস থিটা। একবারে সহজ বিষয়। কি বললাম? একবারে সহজ বিষয়। যার সঙ্গে থিটাটা থাকবে তার কস থিটা বসাই দিবা। বুঝতে পারতেছো? তাহলে তার অপোজিটটা কত হবে? সেটা হবে কত? এফ সাইন থিটা হবে। কত হবে? এফ কি হবে? সাইন থিটা হবে। এখন যদি এরকম হয় যে ধরো এরকম দেওয়া আছে একটা ফোর্স, কি দেওয়া আছে? ফোর্স। এটা দেওয়া আছে ধরো হচ্ছে কি পি, তোমাকে এটা দেওয়া আছে কত? থিটা। তাহলে যার সঙ্গে থিটা তার কস থিটা, তাহলে এই মানটা তোমার কত হবে? এটা হবে পি কস থিটা। এটা কত হবে? পি কস থিটা। তাহলে এটা কত হবে? এটা হবে পি সাইন থিটা। কত হবে? পি সাইন থিটা। একবারে সহজ বিষয়। উপাংশ জিনিসটা খুবই সহজ, যার সঙ্গে থিটা তার কস থিটা, শেষ হিসাব। আর কোনো কাহিনী নাই এখানে। এটাই হলো উপাংশ। উপাংশ আমরা অনেকভাবে ভাগ করতে পারি, কিন্তু আমরা কয়টা উপাংশ দিব? দুইটা। একটা হচ্ছে কি আমাদের আনুভূমিক, একটা কি বলতো? লম্ব উপাংশ। মানে এটাকে আমরা কি করতে পারি? দেখো উপাংশ ভাগ করছে মানে কি? তাহলে কি এটা আছে? এটা কিন্তু আর নাই। মানে তুমি উপাংশ ভাগ করলে আবার এটাও লেখা লেখা যাবে না। মানে লেখা যাবে না বলতে আমরা লিখে দেই, মানে আসলে ওইখান থেকে ভ্যানিশ করার আমার কোনো উপায় নাই। আমরা কি ভ্যানিশ করতে পারি না? তাহলে আমরা কি করি? এটাকে বাদ দিয়ে দেই। কি দেই? বাদ দিয়ে দেই। তাহলে কি থাকলো আমাদের? এফ কস থিটা, আর কি থাকলো? এফ সাইন থিটা থাকলো। মানে দেখো তুমি এটাকে কি করলা? এই দুটো আমরা রিপ্লেস করে দিলা। এটা হচ্ছে কি বলতো? লম্ব উপাংশ। মানে তোমার এই একটা ফোর্স কয়টা কাজ করতেছে? দুইটা কাজ করতেছে।
অথবা বলতে পারো যে এই বল এবং এর বল মানে এফ কস থিটা এবং হচ্ছে কি এফ সাইন থিটা, এদের লব্ধি হচ্ছে কত এফ। একইভাবে অথবা এফ দেওয়া আছে আমরা দুটাকে দুই ভাগে ভাগ করতে পারি, মানে তুমি যেভাবে চিন্তা করো আর কি। সো আমাদের উপাংশের কাজে দেখো যে নন রোলার, নন রোলার আমাদের অনেক সময় কাজে লাগে। দেখো এটা একটা কি নন রোলার, বুঝতেছো? মানে নন রোলার মানে যেটাকে রোল করবে না। দেখো কি হয় এই যে অথবা চিন্তা করো যে তোমাদের যে আলটিমেটলি যে যারা দেখো মানে যখন বাইরে যাও যে লাগেজ আছে না, লাগেজ থেকে তুমি কি করতেছো টেনে নিয়ে যাচ্ছ, তাই না? মানে দুটো কাজ হইতে পারে, একটা তুমি কি করতেছো লাগেজকে টানতেছো, ধরো এটা লাগেজটাকে তুমি টেনে নিয়ে যাচ্ছ, এটা একটা হইতে পারে। আবার হইতে পারে যে না লাগেজটাকে তুমি ঠেলতেছো, কি করতেছো ঠেলতেছো, কি করতেছো ঠেলতেছো, এই দুটাকে চিন্তা করো। তাহলে কি হবে? লাগেজকে তুমি ঠেলতেছো মানে মানে কি পুশ করতেছো, পুশ করা মানে কি তোমার ফোর্সটা এদিকে কাজ করতেছে, তাই কি না? না কাজ করে, না কাজ করে। তাহলে এর অনেক উপাংশ আছে, আমরা কয়টা ভাগে ভাগ করি? দুই ভাবে, মানে একটা থাকবে কি আনুভূমিক এই বরাবর, আর একটা থাকবে এই বরাবর। দেখো এখন বলো যে আমি এইভাবে পুরো বুঝলাম কেমন। দেখো এই যে যেটা এটা তো লব্ধি, লব্ধিটা কি মনে মাঝখানে রাখবে, কি রাখবে মাঝখানে, তাহলে মাঝখানে রাখলে পরস্পরে কি পারপেন্ডিকুলার করে দিবে, মানে এটা আর এটা যদি 90 ডিগ্রি হয়, মানে এইটা আর এটা যদি 90 ডিগ্রি হয়, বুঝতেছো? তাহলে ধরো আমি থিটা, তুমি ধরো কোনটা ধরবা বলো, তোমার ইচ্ছা মতো ধরো। তাহলে আমি ধরলাম এটা থিটা, তাহলে তোমার কত হবে এটা কত হবে এমজি কস থিটা হবে। অথবা মানে তুমি যে পরিমাণ ফোর্স দিচ্ছ, ধরো এফ দিচ্ছ তাহলে এফ কস থিটা, আচ্ছা এটাকে এফ ই দিয়ে তাহলে ভালো হবে। ধরো তুমি এফ বলে ঠেলতেছো, তাহলে এফ কস থিটা এটা কত হবে এফ কি হবে সাইন থিটা, তাই কি না? এফ সাইন থিটা। এই ক্ষেত্রে কি হবে তোমার ফোর্সটা হচ্ছে এইদিকে, তাই কি না? বলো তাহলে কি হবে এটা এইদিকে, তাহলে লব্ধি এটা উপর দিক হবে, এটা এইদিকে হবে, মানে এমন ভাবে হচ্ছে এটা মাঝখানে থাকে, বুঝতে পারতেছো? দেখো এটাকে এমন ভাবে রাখছি ফোর্সটাকে যাতে এটা মাঝখানে থাকে, মানে এটা একটা এইদিকে, এইদিকে একটা, এইদিকে একটা। তাহলে ধরো এটা কত আমাদের থিটা, এটা কি বললাম থিটা, তাহলে এটা কত হবে আমাদের এমজি কস থিটা, অথবা ধরো এফ বলে টানতেছি তাহলে কত হবে এফ কস থিটা, আর এটা কত হবে আমাদের এফ কি হবে সাইন থিটা, এফ কি হবে সাইন থিটা। এখন এই যে এটা হচ্ছে কি আমাদের এফ। দেখো প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, আমি কি করতেছি আলটিমেটলি এই যে এফ সাইন থিটা এটা কি করতেছে বস্তুকে নিচ দিক ঠেলা দিচ্ছে, তাই কি না? যাতে করে ঘর্ষণটা আরো বেড়ে যাচ্ছে, মানে তাকে কি করতেছে এই যে এফ সাইন থিটা কি করতেছে নিচ দিকে ঠেলা দিচ্ছে। তাহলে কি বস্তুটা কি সহজে যেতে পারবে না? যাবে না। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো এফ কস থিটা তো বস্তুকে, দেখো এই যে এফ কস থিটা পার্টটা কি করতেছে বস্তুকে তো হরাইজন্টালি নিয়ে যাচ্ছে, মানে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আবার এফ সাইন থিটা উপরে, মানে কি বস্তুটাকে আসলে উপর দিক তুলতেছে, ভূমি থেকে কই থেকে তুলতেছে উপর দিক, মানে সামান্য। দেখো একটা জিনিসকে কেউ যদি আগলা এরকম ধরে তুমি কি সহজে নিয়ে যেতে পারবে না? না পারবে না, পারবা। কিন্তু একজন কি করলো ওটাকে মানে জোরে মানে ঠেসে ধরলো, তাহলে কি তুমি যেতে পারবা না? কিন্তু বুঝতে পারতেছো? তার মানে এই ক্ষেত্রে হচ্ছে কি যদি ঠেলো তাহলে কি হবে তোমার বেশি শক্তি লাগবে, আর যদি টানো তাহলে কি হবে ইজিলি কি বলতো হয়ে যাবে। কারণ কি এই যে এখানে উপাংশের যে থিওরিটা এটা এখানে সুন্দর ভালোভাবে বোঝা যায়। অথবা অনেক সময় নৌকার ক্ষেত্রেও দেয় এটা, যে নৌকার গুণ টানা, নৌকার গুণ টানা একটা এক্সাম্পল। নৌকার গুণ টানা হয়তো আচ্ছা দেখা দিচ্ছি, তাও নৌকার গুণ টানা হচ্ছে কি যে দেখবা অনেক সময় কি হয় যে নদীতে যখন অনেক স্রোত থাকে তখন কি করে মাঝির পক্ষে, মানে এখন তো মেশিন আসছে কিন্তু আগে তো এরকম মেশিন থাকতো না, মানে ওই মাঝিকে বৈঠা দিয়ে কি করতো নৌকাটাকে চালাইতে হতো। এখন এত স্রোতে তো সম্ভব না, মানে মাঝি তুই যতই বৈঠা দিয়ে আসলে নৌকাটা আগায় না, তখন কি করে গুণ টানে। গুণ টানা মানে আলটিমেটলি কি ধরে এটা হচ্ছে নৌকা, এটা হচ্ছে কি আমাদের একটা নৌকা, বুঝতে পারতেছো? এই নৌকার সাথে কি করে একটা রশি বাঁধে, এটা হচ্ছে একটা কি রশি, তাই না? রশি বেঁধে কি করে সে ঘাড়ে, এভাবে ঘাড়ে, যারা দেখো না তোমরা নেটে সার্চ দিয়ে গুণ টানালে সার্চ দিতে আসবে যে ঘাড়ে টেনে টেনে কি না পার দিয়ে হেঁটে যায়। এখন দেখো তার মানে কি হবে এই যে এর কয়টা অংশ দুইটা, একটা হচ্ছে কোনটা এই যে এটা আসবে, একটা আসবে কোনটা এই উপাংশ, তাই কিনা? এটাকে যদি থিটা ধরো তাহলে কি তো আসবে এটা তো এমজি কি আসবে কস থিটা, তাই কিনা? আর এটা আসবে কত আমাদের এমজি কি সাইন থিটা। আমি এমজি লিখতেছি বারবার, তুমি এটাকে এফ লিখতে পারো সমস্যা নাই। তুমি ধরো এফ বলে টানতেছো তাহলে এফ, এখানেও এফ দেই সমস্যা নাই, এটা হচ্ছে এফ, এটা কত আসবে আমাদের সাইন থিটা। এটা হচ্ছে কি আমরা এফ বলে টানতেছি ওইদিকে টানে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, তোমার নৌকাটাকে আমার কি ইচ্ছা বলো তো, আমার ইচ্ছা তো নৌকাটাকে সামনের দিকে নিয়ে যাবো, তাই না? নৌকাটা সামনের দিকে যাচ্ছে কোন উপাংশের কারণে, এটার কারণে না, এফ কস থিটার কারণে কিনা হরিজন্টাল কারণে, আর এফ সাইন থিটার কারণে কি নৌকাটা উপর দিকে ভাসতেছে, তাই কিনা বলো? উপর দিকে উঠতেছে, আমরা তো কিছুক্ষণ আগে দেখলাম। তার মানে আমাকে যেভাবে হোক যে কি করতে হবে এফ কস থিটা বের করতে হবে। এখন দেখো যে ব্যক্তি টানতেছে তার ফোর্স তো নির্দিষ্ট, সে চাইলে তো আর মানে একবারে ভেঙে চুরে নিয়ে যেতে পারবে না, মানে তার তো একটা লিমিটেশন আছে। মানে ধরো এফটা কি বলতো সর্ব মানে কি লিমিটিং কেস ধরো, তাহলে মানে কি করতে হবে তোমাকে যে কোনো ভাবে থিটাটা কম বেশি করতে হবে। আমি যদি থিটাটা কম বেশি করতে পারি, থিটাটা কম বেশি করবো আমি রশিটা বিশাল বড় বানাই দিলাম, তাহলে দেখো রশিটা বিশাল বড় বানাই দিলাম, এখানে নিলাম, থিটাটা অলরেডি কি হয়ে গেছে কমে গেছে। এখন থিটা যদি কম হয় আমরা জানি কি যে কস 0 ডিগ্রি মান হচ্ছে সর্বোচ্চ সেটা কত 1, আর 90 ডিগ্রি মান সর্বনিম্ন সেটা হচ্ছে কত বলতো 0। তখন আলটিমেটলি তাহলে কি করতে পারি এই থিটাটা যদি আমরা কোনো কারণে 0 ডিগ্রি করতে পারি তাহলে কিভাবে সর্বোচ্চ বেগে কি করবে আলটিমেটলি নৌকাটা যাবে, কিন্তু আসলে থিটা তো 0 ডিগ্রি করা সম্ভব না, সম্ভব না। সো আমি কি করতে পারি থিটাটাকে কমাইতে পারি কিভাবে, রশিটাকে লম্বা করে, কি বলতো রশিটাকে লম্বা করে। সো তোমাকে কোশ্চেন আসতেই পারে যে নৌকার গুণ টানার ক্ষেত্রে
কোন ধরনের রশি ব্যবহার করা যেতে পারে? ছোট রশি, লম্বা রশি। তাহলে কোনটা ইউজ করবে? লম্বা রশি। কারণ কি, এক্ষেত্রে তোমার থিটাটা কমে যাবে, ফলে কি তোমার আনুভূমিক উপাংশটা বেড়ে যাবে, কারণ এই আনুভূমিক উপাংশটা কি করছে, নৌকাটা সামনের দিকে আগাচ্ছে। সো এই টাইপের কোশ্চেন আশা করি উপাংশ নিয়ে আসতে পারে। আচ্ছা, আসলে এর ভেতর থেকে আসবে। দেখো বলছে যে একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি করে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। আনুভূমিকের দিকে কার্যকরী বল কত? দেখো একেবারে সহজ একটা ম্যাথ। এটা হচ্ছে কি, এটাও আশা কোশ্চেন। দেখো তোমাকে বলছে কি আনুভূমিক, এটা হচ্ছে আনুভূমিক, তাই না? এটা হচ্ছে আনুভূমিক। আনুভূমিক মানে হচ্ছে ভূমি। আনুভূমিক কোণের সাথে কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ করে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। কত নিউটন? 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। তাহলে আনুভূমিক দিকে কার্যকর বল মানে এই দিক বরাবর কার্যকর বল কত হবে? দেখো আমি কি বলছি, এটা হচ্ছে একটা উপাংশ, চিন্তা করো, যার সঙ্গে থিটা তার কস থিটা। তাহলে কত হবে? এটা কত হবে? 200 কস থিটা। কত হবে? 200 কি হবে? কস 60 ডিগ্রি। 200 কস 60 ডিগ্রি মানে কত? হাফ। তাহলে কত আসবে? 200 ইনটু হাফ, তার মানে কত আসবে? 200 ইনটু হচ্ছে হাফ, এটাকে হাফ দ্বারা গুণ করলে কত আসবে? 100। কত আসবে? 100 নিউটন। তার মানে তার এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ বলতো 100 নিউটন। সো এটাই ছিল আমাদের উপাংশ সংক্রান্ত। আশা করি এটা তো একবার সহজ কেস দেখালাম। তারপর উপাংশ নিয়ে আশা করি আর কারো কোনো কোশ্চেন থাকার কথা না। এবার আসি লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ মানে বলতে বোঝায়, দেখো একবার সহজ একটা জিনিস, এটা মনে রাখবা। তোমাকে দুইটা ভেক্টর আছে, ধরো এ ভেক্টর এবং কি আছে, বি ভেক্টর, দুইটা ভেক্টর আছে। তোমাকে বললো যে এ এর উপর, কি বললো, এ এর দিকে, এ এর দিকে বলি, এ এর দিকে বি এর লম্ব অভিক্ষেপ কত? বি এর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ একেবারে মনে রাখবা। লম্ব অভিক্ষেপ ইকুয়ালস টু হবে, আবার বলতেছি, এ এর দিকে বি এর লম্ব অভিক্ষেপ সেটা হবে কত? বি কস থিটা। কি হবে? বি কস থিটা। কি হবে বলতো? বি কস থিটা হবে। আবার বলতেছি, এ এর দিকে বি এর লম্ব অভিক্ষেপ, দেখো যার লম্ব অভিক্ষেপ তার কস থিটা। কি বলতো? যার লম্ব অভিক্ষেপ কি? তার কস থিটা। দেখো কি বললাম, যে এ এর দিকে বি এর লম্ব অভিক্ষেপ কত হবে? বি কস থিটা। মানে যার, কি বললাম, অভিক্ষেপ তার কস থিটা। দেখো কিন্তু যার দিকে তারটা না, কিন্তু বুঝতে পারতেছো? এই লম্ব অভিক্ষেপ, আবার বলতেছি, এ এর দিকে বি এর লম্ব অভিক্ষেপ মানে কত হবে? বি কস থিটা হবে। কি হবে? বি কস থিটা। আবার তোমরা জানো ডট গুণন, মানে ভেক্টরের একটা গুণন আছে, তাকে বলে কি? ডট গুণন। যেমন আমরা কি 2 ইনটু কি করি, 2 ইনটু কে সিধা গুণ করলে কত আসে? 6 আসে না? তো সেরকম একটা ভেক্টরের গুণন আছে, তাকে বলে ডট গুণন। ডট গুণন কি? দুটো ভেক্টরকে তুমি যদি গুণ করো, আলটিমেটলি গুণ করা মানে কত? ধরো এ ডট হচ্ছে কি বি, তাই কি না? তাহলে তোমার আসে কত বলতো? এ বি কস থিটা আসে। কি আসে? এ বি কস থিটা। মানে আলটিমেটলি এর মান, তারপরে কি বির মান, তারপরে কি আসে বলতো? কস থিটা। তাহলে তোমার এখানে দেখো যে বি কস থিটা, এর বদলে তুমি কি বসাতে পারো? যে বি কস থিটা বসলে বসাতে পারো কি আলটিমেটলি তোমাকে এখানে কত? এ ডট বি ডিভাইড বাই কি বলতো? এ। সো এটাই হচ্ছে কি আমাদের এ বলতে এর মান, এ বলতে কি এর মানটা। সো তার মানে দেখো যে এ এর দিকে বি এর লম্ব অভিক্ষেপ বি কস থিটা, অথবা কি এটা বসাতে পারো, দুইটার যে কোনো একটা বসাতে পারো। মানে তুমি এটাও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো। এখন তোমাকে যদি বলি যে বি এর দিক বরাবর এ এর লম্ব অভিক্ষেপ, তাহলে কত? যার লম্ব অভিক্ষেপ তার কস থিটা। সোজা হিসাব। কি বললাম? যার লম্ব অভিক্ষেপ তার কস থিটা, একবারে সোজা হিসাব। সেটা কত হবে? বি কস থিটা। আসলে এখানে মানটা দিয়ে দেই, এটা হচ্ছে কত? মডুলাস অফ কি বলতো? বি কস থিটা। তাহলে বুঝতেছো এটা একটা কি বলতো? এটা একটা কি রাশি? এটা কিন্তু একটা স্কেলার রাশি। অভিক্ষেপটাকে একটা স্কেলার। কেউ যদি বলে যে এ এর দিক বরাবর বি এর উপাংশ কত, দেখো উপাংশ কথাটার মানে কি? অংশ, তাই না? উপাংশ কিন্তু একটা ভেক্টর। দেখো আমরা যে উপাংশ শিখলাম, ভেক্টর না? ভেক্টর। যদি বলে এ এর দিকে বি এর উপাংশ কত, উপাংশ তখন কি হবে? এটাই হবে যে বি কি নিবা? কস থিটা, তার সঙ্গে নিবা যে আলটিমেটলি, যদি বলে উপাংশ কার দিক, যার দিক নিতে বলছে, কার দিক বরাবর নিতে বলছে? এর দিক বরাবর, তাহলে তুমি কি নিবা? এর দিকে একটা একক ভেক্টর নিবা। একক ভেক্টর কি? কোন একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি, তাকে আমরা কি বলি বলতো? একক ভেক্টর। একক ভেক্টরটা নিবা। সো আমরা একক ভেক্টর নিয়ে পরে আবার আসবো, যেহেতু এখানে আমাদের এই যে উপাংশের সাথে বি কস থিটার সাথে মিল আছে, যার কারণে আমি এই টপিকটা তোমাদের পড়াই দিলাম। আমার এই টপিকটা তোমাদের পরে পড়ানোর উচিত ছিল, কিন্তু আমি তোমাকে আগেই পড়াই দিলাম যাতে করে ওই যে উপাংশের সাথে মিল রাখতে পারো, বুঝতে পারতেছো? যার কারণে এটা পড়াই দিলাম আর কি। সো এর দিকে বি এর লম্ব অভিক্ষেপ কত হবে? বি কস থিটা। এই বি কস থিটাকে লেখা যায় কত কিভাবে? এই যে এটা এর ইকুয়ালস টু এটা হচ্ছে কত? বি কস থিটা ইকুয়ালস টু কত? এ বাই কত? আলটিমেটলি এটা। সো এই তো ছিল লম্ব অভিক্ষেপ সংক্রান্ত। আশা করি এই টাইপের যদি ম্যাথ আসে পারবা তোমরা। সো তোমাকে এই যে বলছে যে যদি ভেক্টর হয় তবে বি বরাবর এর কি লম্ব অভিক্ষেপ করো। বি বরাবর, দেখো বি বরাবর মানে কি? বি এর দিকে কার অভিক্ষেপ? এর লম্ব অভিক্ষেপ। কি বলছি? যার লম্ব অভিক্ষেপ তার কস থিটা। তাহলে কি করতে হবে তোমাকে? কি এ কি করতে হবে? আলটিমেটলি কস থিটা। এখন এ কস থিটার মানটা বের করবা কি হবে? তুমি দেখেন থিটাও জানো না, জানো কি না? সেই জন্য কি করতে হবে? আমরা জানি কি, যে আমরা জানি যে ডট গুণ, যখনই তোমাকে কোণ বের করতে বলে তখনই আমাদের মানে ডট গুণ করা লাগে। এটা আমরা একটু পরে দেখবো। যাই হোক, তাহলে এটাকে লিখি কি? মডুলাস অফ এ, তারপরে কি বি ইকুয়ালস টু কি বলতো? কস থিটা। এটা কি বলতো? কস থিটা। তাহলে দেখো আমাদের এখানে কি? এ কস থিটা। তাহলে এ কস থিটা সমান কত হবে?
আমাদের হবে যে এ ডট বি ডিভাইড বাই কত হবে বলো তো, এখানে হবে কত মডুলাস অফ কত হবে বি হবে, বি এর মান। সো এ ডট বি মানে কি আমাদের কি করতে হবে, তার মানে এর সময় লিখতে পারি কি বলতো যে এ তারপরে ডট এরপরে কি হবে বি আর নিচে কত হবে বলতো মডুলাস অফ কত হবে বলতো বি হবে। এখন ডট গুণ করে কিভাবে, ডট গুণ মানে আয়ের সঙ্গে আই গুণ হয়, তাহলে দেখো আয়ের সঙ্গে আই মিলে হয়ে যায় 1, সো এটা কেমনে হয় এটা দেখাবো। তার মানে এখানে এখানে এর কোফিশিয়েন্ট কত 1, এখানে কত 2, তাহলে এর কোফিশিয়েন্ট গুণ হবে তাহলে কত হবে 2, মানে 1 ইনটু কত হবে 2 হবে। তারপরে দেখো প্লাস আছে প্লাস দিবা, যে সব কত 1 আর এর যে শর্ত কত 2, তাহলে কি 1 ইনটু 2 হবে প্লাস। এবার দেখো কে এর সব কত 1 আর এর কে এর সব কত বলতো 2 হবে, তাহলে 2 আর নিচে কত হবে বি এর মান, কার মান বি এর মান। বি এর মানটা বের করবা কিভাবে, উপরে রুট দিবা, রুট পর আয়ের যে শখ তার উপরে স্কোয়ার দিবা প্লাস, তারপরে কি জে এর যে শখ তার উপরে স্কোয়ার দিবা প্লাস কি কে এর যে শখ তার উপরে কি দিবা বলতো স্কোয়ার দিবা, কি দিবা স্কোয়ার দিবা। তাহলে এটা কি বলতো মানটা বের করে, এভাবে কি মান পুরো একটা ভেক্টরের মান বের করে কিভাবে, যে যেটা থাকবে সবগুলোর উপরে স্কোয়ার দিতে হবে, কি দিতে হবে সব রুট দিয়ে সবগুলোর উপরে স্কোয়ার দিতে হবে। তাহলে এটা আমাদের আসবে কত উপরে, এটা আসবে 2 4 6 আসবে, আর নিচে আসবে কত আমাদের, নিচে আসবে হচ্ছে 4, তারপরে আসবে 4 4 8 12 আসবে, কত আসবে রুট ওভার কি আসবে আমাদের 12 আসবে, রুট ওভার কত আসবে 12। সো এটাকে চাইলে লিখতে পারি 3 4 12, মানে 3 4 12 হয় তাহলে কি লিখতে পারি যে 6 আর ডিভাইড বাই 3 4, 4 কে যদি রুট করি দেখো এটা কি লিখতে পারি কি রুট ওভার 3 ইনটু কি লিখতে পারি 4, 4 কে রুট করলে আসে 2, তার মানে কত আসবে 2 রুট ওভার 3 আসবে, কত আসবে 2 রুট ওভার 3। সো 2 কে এটা কাটাকাটি করো তাহলে কত আসবে আমাদের 3, কি আসবে আমাদের আসবে কত 3। সো 3 বাই রুট 3, এর 3 কে লেখা যায় কত যে রুট 3 ইনটু কি লেখা যায় রুট 3, তাই না, তাহলে এটা কাটা যাবে তাহলে আমাদের কত আসবে আলটিমেটলি রুট 3 আসবে, কত আসবে রুট 3 আসবে। তাহলে দেখো এটা আসলে কত আমাদের রুট 3, তার মানে এটা আসলে কত বলতো আমাদের রেজাল্ট আসলে কত বলতো রুট 3। সো এটাই হচ্ছে কি আমাদের আনসার। তো আশা করি লম্ব অভিক্ষেপ নিয়ে কারো কোনো কোশ্চেন থাকার কথা না, যার দিকে মানে বি বরাবর যার অভিক্ষেপ, আবারও বলতেছি যেটা বরাবর ওটা না, কিন্তু ওটা উপাংশের ক্ষেত্রে কি লেখা লাগবে ওর সাথে কি করতে হবে জাস্ট গুণ করতে হবে, তাই শেষ। আচ্ছা এই তো ছিল আমাদের লম্ব অভিক্ষেপ নিয়ে। এবার আমরা তারপরে আসি ডট গুণফল। দেখো এই ডট গুণফলটা আমাদের আগে পড়া উচিত ছিল, যাই হোক আমরা পড়ে নেব। যেমন ভেক্টরের ক্ষেত্রে আসলে গুণফল যদি দেখি, ভেক্টরের অনেকগুলো গুণফল আছে, একটা ডট একটা ক্রস। সো এটা দেখো একটা হচ্ছে কি আমাদের যদি গুণফল বলি, যেমন আমরা বলি যে 2 ইনটু 3, তাই না, এটা কি লিখি কত আমাদের 6 লিখি, কি লিখি 6, তাই কি না। কিন্তু ভেক্টরের ক্ষেত্রেও আমাদের কিছু গুণ মেনটেন করতে চাই। ভেক্টর মানে কি যার দিক আছে, কি আছে যার দিক আছে, কিন্তু স্কেলার তো কোনো দিক নাই, তাই না, এখানে 2 সামনে রাখা 3 সামনে রাখা কোনো সমস্যা নেই, একই আসে। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে চিন্তা করো, ধরো এ একটা ভেক্টর, এটা হচ্ছে কত, এটাকে লিখি আমরা ভেক্টর। ভেক্টর মানে কি, ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে কি আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে কি আমাদের জেড অ্যাক্সিস, হচ্ছে এখান থেকে এদিক বরাবর, কিন্তু এখানে তো কোনো প্রকার লেখা সম্ভব, এটার সারফেস হচ্ছে 2 ডাইমেনশন, তুমি কি এটাকে লিখতে পারবা না, এজন্য কি করতে হবে এইদিকে একটা টান দিয়ে লিখি, মানে এটাকে তো এইদিকে সম্ভব না, আমরা কি টান দিয়ে লিখি, এটা হচ্ছে কি জেড। সো এদিকে গেলে আমরা কি বলি আই, তারপরে এদিকে বলে জে, এদিকে বলে কি বলো তো কে, কি বলি কে। সো আমাদের ধরো একটা ভেক্টর, ভেক্টর মানে কি লিখলাম যে 2i প্লাস কত 6j প্লাস কত 8k, এই কথাটার মানে হচ্ছে আলটিমেটলি কি করছে, সে আই বরাবর গেছে 2 ঘর, তারপর কি জে বরাবর গেছে 6 ঘর, কে বরাবর আসছে কত আবার 8 ঘর, বুঝতে পারতেছো। সো এটা হচ্ছে কি বলতো এ একটা ভেক্টর বললাম, আবার তোমার কি আছে বি একটা ভেক্টর আছে, সেটাকে বললাম কি বলতো সেটা 3i বললাম হচ্ছে কত 2j প্লাস বললাম হচ্ছে কি বলতো বললাম হচ্ছে মাইনাস কে, কি বললাম মাইনাস কে বললাম, তাই কিনা। সো এই দুটোর মাঝখানে ডট গুণ যেভাবে করতে হবে, তোমাকে কি লেখা লাগে, এটাকে লেখা লাগে যে এ ডট বি, এ ডট বি কষ্ট কত হবে তোমার আলটিমেটলি কত হবে এ এর মান, সরি আগে এ ডট বি ডট গুণফলটা শেখাই। এ ডট গুণফলটা করে কিভাবে যে আই এর সঙ্গে আই গুণ হবে, তার মানে 2 এর সঙ্গে কি কত হবে 3, তার মানে কত হবে 6 হবে, তারপরে এটা হবে কত আলটিমেট 6 দুগুণে 12 হবে, আর এটা হবে কত -8 হবে, কত হবে -8, তাহলে 4 আর কত হবে 10 হবে, এটাই হচ্ছে কি তার ডট গুণ। ডট গুণ মানে কি আই এর সঙ্গে আই, জে এর সঙ্গে জে, কে এর সঙ্গে কি কে গুণ হবে, বুঝতে পারতেছো। সো এটাই হচ্ছে কি আমাদের এখানে আবার আই জে থাকবে না, কি বলো তো থাকবে না। সো এটা হচ্ছে কি ডট গুণ। এই ডট গুণকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি যে আলটিমেটলি দেখো যে এ ডট বি ইকুয়ালস টু লেখা যায় যে এ বি কস থিটা, মানে এর মান তারপরে কি বির মান ইনটু কি হবে বলো তো কস থিটা। দেখো তোমাকে যদি কোনো একটা ভেক্টর দেওয়া থাকে, তোমাকে যদি বলে কোণ বের করো, তাহলে চোখ বন্ধ করে ডট গুণ ফেলবা। আবার বলতেছি তোমাকে যদি বলে কি যে কোণ বের করো, তাহলে চোখ বন্ধ করে কি বলতো দেওয়া আছে ভেক্টর, চোখ বন্ধ করে কি বের করবা কোণ বের মানে কি বের করবা ডট গুণ করবা, বুঝতে পারতেছো। তো দেখো আমরা এখন বের করি আলটিমেটলি, যেহেতু আমরা দেখলাম তার মানে কত আসে এ বি কি কস থিটা। তো তোমাদের একটা ফেমাস কোশ্চেন আসে আলটিমেটলি, তোমাকে ধরো একটা ভেক্টর দেওয়া থাকবে, বলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, যেমন আমি যে দুটো ভেক্টর দিয়েছিলাম বলো যে ওই দুটোর মধ্যবর্তী কোণ কত, বের করতে পারবে না, পারবা। এবার আমরা বের করি যে আলটিমেটলি ধরো একটা ভেক্টর আছে কত, একটা এ ভেক্টর সমান হচ্ছে আই বললাম,
আর একটা কি বললাম বি ভেক্টর, এটাকে বললাম কি বলতো জে। সো এদের মাঝখানে কোণ কত ডিগ্রি? দেখো আই মানে এক্স অ্যাক্সিস বরাবর আর জে মানে কি ওয়াই অ্যাক্সিস বরাবর, এদের মাঝখানে কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি না? দেখো এটা আমরা বের করতে পারি কিনা দেখো যে, তাহলে আমরা কি করবো যে আলটিমেটলি এ ডট বি, এ ডট বি কষ্ট আমরা কি জানি এ বি কি কস থিটা, তাহলে থিটাটা বের করতে হবে। তাহলে দেখো এ ডট কি বি, তাই কি না? তাহলে এই দুটো ডট গুণ করো, তাহলে আই এর সঙ্গে আই গুণ হবে, কিন্তু এখানে তো আই নাই, আছে নাই, তাহলে কত হবে? এখানে হবে কত? 0। তারপরে কি জের সঙ্গে জে গুণ হবে, কিন্তু এখানে তো জে নাই, এখানে জে আছে, তাহলে কিছু আছে নাই, তাহলে কত হবে? এটাও 0। তারপরে কি কে সঙ্গে কে গুণ হবে, কিন্তু কেউ নাই, আছে নাই, তার মানে কত আসবে? 0, তাই কি না? দেখো এ ডট বি করলাম, প্রথমে এ ডট বি, আই এর সঙ্গে আই গুণ করতে হয়, কিন্তু আই তো নাই, জের সঙ্গে জে করতে হয়, এখানে জে, এখানে তো জে নাই, আছে নাই, 0, তাহলে সবই 0 আসলো। এবার এর মান, এর মান কত? এর মান কি? এটা কি করতে হবে দেখো তো, রুট ওভার করে এখানে আই এর সহগ কত? 1, তাহলে কি করতে হবে? 1 স্কয়ার। আর এটা কি জে সহগ কত বলতো? এটা কত বলতো? আলটিমেটলি 1 স্কয়ার, কত? 1 স্কয়ার হবে ইনটু কি বলতো? cos থিটা, ইনটু কি বলতো? cos থিটা, তাই কি না? তাহলে দেখো cos থিটা ইকুয়ালস টু কি আসতেছে আমাদের? 0 বাই কি আসতেছে? 1। তো 0 বাই 1 সমান কত? 0। আর এই যে এই cos থিটা মান 0 কখন হয়? যখন থিটা ইকুয়ালস টু কত হয় বলতো? 90 ডিগ্রি হয়। কত হয়? 90 ডিগ্রি। তার মানে কি বুঝলা? যে তোমাকে যদি কি হয়, দুইটা থাকে যে আলটিমেটলি আই এবং জে, এই দুটোর মাঝখানে কোন কত? 90 ডিগ্রি। দেখো আমরা এটা বের করে ফেললাম, নাকি বের করে ফেলিনি? ফেলছি, বুঝতে পারতেছো? সো এরপরে একটা ফেমাস কোশ্চেন, এটা যেটা আসে তোমাকে হচ্ছে যে কোন বের করতে বলবে। যেমন আমি তোমার একটা উদাহরণ দেই, একটু বুঝবা যে, তো তোমাকে এ একটা ভেক্টর দেওয়া আছে সেটা হচ্ছে 2i প্লাস দেওয়া আছে কত? 3j প্লাস দেওয়া আছে কত? কে দেওয়া আছে। তোমাকে বললো এটা এক্স অ্যাক্সিস এর সঙ্গে কত কোণ তৈরি করবে, মানে এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ তৈরি করবে। দেখো এক্স অক্ষের সঙ্গে কত কোণ তৈরি করবে, দেখো এটা আসলো তোমার। কি বলছিলাম তোমাকে? কোণ বের করতে বলে ডট গুণন, কি গুণন? ডট গুণন। তাহলে তোমাকে কি বলছে? এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করবে। তাহলে তোমার ভেক্টর আছে কোনটা? এটা। এক্স অক্ষ মানে কোনটা? এটা, এটা হচ্ছে আই, কি হবে? আই। তাহলে কি করতে হবে তোমাকে? এই যে ভেক্টরটা এ কে এর সাথে ডট গুণ করতে হবে কার? আই এর, করতে হবে কার? আই এর। তাহলে এটাই ইকুয়ালস টু কত হবে দেখো? এ ডট আই, তাই কি না? তাহলে এটাই ইকুয়ালস টু কত হবে তোমাকে দেখো, আমরা ডট গুণ করি, তাহলে এটা হবে কত আমাদের? 2i, তারপরে কত হবে? প্লাস 3j প্লাস কত হবে বলো তো? কে। এর সঙ্গে ডট করতে হবে কত? ডট করতে হবে আই, কত হবে? আই, তাই কি না? তাহলে আই এর সঙ্গে ডট গুণ করা কি? শুধুমাত্র আই এর সাথে গুণ হবে, তাহলে আই আছে কত? 2 আছে। আর এখানে জে আছে, এখানে তো জে নাই, আছে নাই। তার মানে কি এ ডট আই সমান কি পেলাম? 2, তাই কি না? তাহলে আমরা আবার কি জানি যে এটা এর সমান কি আসে? এবি কি? cos থিটা। তাহলে এর সমান আমরা কি লিখতে পারি? যে এটা লিখতে পারি কি? যে মডুলাস অফ এর মান ইনটু কি বলতো? আই এর মান ইনটু কি আমাদের cos থিটা, তাই কি না? লেখা যায় কিনা? এই যে এবি সমান কত? এবি cos থিটা। দেখো তাহলে এর মানটা কত আসবে? এর মানটাই যে এখান থেকে আমরা পাবো সেটা কত আসবে? রুট ওভার 2a স্কয়ার প্লাস আসবে কত? 3a স্কয়ার প্লাস আসবে কত? আলটিমেটলি 1 স্কয়ার। আর আই, আই এর মান সহগ কত? 1, তাহলে এর মানটা আসবে কত? আলটিমেটলি 1, এখানে আসবে কত? ইনটু হচ্ছে কত? cos থিটা ইনটু ইকুয়ালস টু কত? 2, তাই কি না? 2। তাহলে তোমার cos থিটা ইকুয়ালস টু কত হবে? তোমার cos থিটা ইকুয়ালস টু হবে যে 2 ডিভাইড বাই কত হবে? এটা, এটা হবে আলটিমেটলি আমাদের 3 3 9 আর 1 10 আর হচ্ছে 14, রুট ওভার কত হবে? 14। সো এখান থেকে আমরা কি থিটার মানটা পেয়ে যাবো, যেটা আসবে ওটা হলো কি আমাদের আনসার। তার মানে আমি আবারও বলতেছি তোমাকে, যখনই দেখো এটাকে বলছে এক্স অক্ষের সাথে কোণ, তাহলে এখানে কি দিছে? আমরা আই, কি দিছে? আই। তোমাকে যদি বলে যে এই ভেক্টরটা ওয়াই এর সঙ্গে কত ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এখানে কি দিবা? জে দিবা, কারণ কি ওয়াই অ্যাক্সিস বরাবর কি? জে। তোমাকে যদি বলে যে আলটিমেটলি জেড অক্সিসের সঙ্গে কত কোণ তৈরি করবে, তাহলে কি দিবা? এখানে কে দিবা, কি দিবা? কে। তখন কেটা কার সাথে গুণ হবে? কে এর সঙ্গে। আবার বলতেছি কেটা কার সাথে গুণ হয়? কে এর সঙ্গে। এখন তোমরা বলতে পারো যে এইটা ডট গুণ আই এর সঙ্গে আই গুণ করলে 1 হয় কেন? দেখো এটাও একটা অ্যান্সার আছে, যে দেখো আই ডট আই, কি বললাম? আই ডট আই, দেখো এই দুটো যদি গুণ করো, আই এর সঙ্গে আই গুণ হবে কত হয়? 1ই তো হয়, তাই কি না? অথবা তুমি এইভাবে প্রমাণ করতে পারো যে আলটিমেটলি আমরা কি জানি যে আলটিমেটলি এটা কত আসবে? যে মডুলাস অফ আই আসবে ইনটু কত? এর আই এর মান ইনটু কি বলতো? cos থিটা আসবে। মানে এরা কি একই দিকে কাজ করছে না? একই দিকে যদি কাজ করে তাহলে এদের মান কত? cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে কত? 1। তাহলে আই এর মান 1, এর মান 1, তাহলে ইনটু 1, তাহলে কত আসে তোমার? আলটিমেটলি যে আই ডট আই, এটা করলে মানটা কত আসে বলতো? 1 আসে। কি আসে? 1 আসে। কি আসে? 1 আসে। কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে আই এর সঙ্গে যে ডট গুণলে কি আসে বলতো? 0 আসে। কি আসে? 0। তার মানে দেখো তোমাকে যদি বলে এ ডট বি ইকুয়ালস টু কি? এ বি cos থিটা, তোমাকে যদি এটা থেকে একটা তুমি ইন্টারেস্টিং একটা করতে পারো যে দুইটা ভেক্টর কখন পরস্পরের লম্ব হবে। দেখো কি হবে, এটা কিন্তু আমাদের অনেক একটা ইম্পর্টেন্ট টপিক, যে দুইটা ভেক্টর কখন পরস্পরের লম্ব হবে। লম্ব তখনই হবে যখন তোমার কি আসবে? এই মানটা কি? 0 আসবে। 0 মানে কি? আলটি থিটা ইকুয়ালস টু কত? 90 ডিগ্রি হবে। কি হবে? 90 ডিগ্রি হবে। সো এটা আমাদের পরের টপিকে আছে, আমরা এখানে एग्जांपल দেখাবো। জাস্ট তোমাকে বলে রাখলাম যে দুইটা ভেক্টর তখনই লম্ব হবে যখন কি হবে? তোমার এই ডট গুণটা কত হবে বলতো? 0 ডিগ্রি, 0 হবে। 0 কখন হবে? যখন থিটা ইকুয়ালস টু কি? 90 ডিগ্রি। দেখো থিটা 90 ডিগ্রি হলে কি পরস্পর লম্ব না? হ্যাঁ লম্ব কিন্তু। যাই হোক, সো এই তো ছিল ডট গুণফল নিয়ে। ডট গুণফল করে কিভাবে
অ্যাক্সিসের সঙ্গে কোণ বের করে কিভাবে। তারপর যদি তোমাকে একটা ভেক্টর দেওয়া থাকে, দেখো তোমাকে যখনই বলবে ভাই দুইটা ভেক্টর দেওয়া আছে তুমি কোণ বের করো, চোখ বন্ধ করে ডট করো না, আর কোনো দিক তাকাবা না। আচ্ছা এবার আসে ক্রস গুণফল। ক্রস গুণফল মানে হচ্ছে দেখো ডট গুণফলে কিন্তু আমরা একটা ভ্যালু পাইতাম, স্কেলার একটা ভ্যালু পাইতাম, কিন্তু ক্রস গুণফল হচ্ছে একটা ভেক্টর রাশি। ডট কিন্তু একটা কি বলতো স্কেলার রাশি, কিন্তু ক্রস গুণফল কি বলতো একটা ভেক্টর ভেক্টর রাশি। তোমাকে ধরো এ একটা ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে কি 2i প্লাস কে আছে 3j প্লাস দেওয়া আছে কত 5k দেওয়া আছে এটা। তারপর বি একটা ভেক্টর দেওয়া আছে, সেটা আছে কত দাও দেখো হচ্ছে শুধুমাত্র i, তারপরে কি মাইনাস জে মাইনাস কি দেওয়া আছে কে দেওয়া আছে। তোমাকে বলো আলটিমেটলি এ ক্রস বি বের করো, কি বের করো এ ক্রস বি বের করো। তাহলে করবা কিভাবে, ক্রস গুণ করার শর্ত হচ্ছে এখানে কি লিখবা, যে আমরা যে নির্ণয় বের করি ম্যাথ যারা করছো তারা জানো কি করবা, প্রথমে এখানে আই নিবা, এখানে জে নিবা, এখানে কি নিবা কে নিবা, তারপর এখানে আই শক দিবা, এখানে কত 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে কত 5, তারপর এখানে আছে কত আলটিমেটলি 1, এখানে হচ্ছে আমাদের -1, এখানে হচ্ছে কত -1, তাই কি না। নির্ণয় বের করবা, যখন আই নিবা তখন এটাকে ঢেকে রাখবা, তাহলে কি হবে তোমাদের আই যখন নিবা তখন মানটা আসবে কত, দেখো আই নিলে 3 এর সঙ্গে -3 তাহলে কত হবে -3 হবে। তারপর কি দিবে ফর্মুলার মাইনাস দিতে হবে, ফর্মুলার কি মাইনাস দেওয়ার পর আবার এটা করবা, এটা কি -5 আর কি এখানে মাইনাস কত যাবে প্লাস হয়ে যাবে +5 হবে। তারপরে কি সূত্রে মাইনাস দিতে হয়, কারণ এটা প্লাস এটা কি মাইনাস, দেখো এটা কিন্তু সূত্রে মাইনাস দিতে হবে, সূত্রে মাইনাস মাঝখানে কি মাইনাস দেওয়া লাগে। দেখো তার মানে কত হবে, তখন এটা বাদ তখন কি 2 আর -2 তাহলে কত হবে এখানে -2 হবে, কত হবে -2 হবে। তো আই দিছি এখানে অবশ্যই জে দিতে হবে, কারণ তুমি যেটা নিবে ওটা লিখতে হবে। তাহলে -2 হবে, এখানে কত কত হবে আলটিমেটলি 5 হবে, কত হবে তোমার হবে কত হবে 5 হবে, কারণ প্লাস মাইনাস করলে 5 হয়ে যাবে। তারপরে কি করতে হবে প্লাস কি কে নিবা, যখন কে নিবা তখন এটা বাদ তখন কি আসবে তোমার -2 আসবে, -2 আর এখানে আছে কত আলটিমেটলি আমাদের -3, কত আসে -3। তাহলে এটা আসবে কত আমাদের দেখো এটা আসবে 2i, তারপরে এখানে আসবে কত এটা মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস আসবে কত আমাদের 7j প্লাস এখানে মাইনাস আসবে কত আমাদের 5 কি বলতো কে। সো এটা হচ্ছে কি বলতো আলটিমেটলি আমাদের ক্রস গুণফল, কি বলতো ক্রস গুণফল। সো এই ক্রস গুণফল তো এইভাবে বের করে। সো ক্রস গুণফলে আমাদের অনেক ইম্পর্টেন্স আছে, মানে আলটিমেটলি ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে এই ক্রস গুণফলটা মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট, বুঝতে পারতেছো, যে ক্ষেত্রফল বের করার মানে করার ক্ষেত্রে। দেখো ধরো তোমাকে ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমাদের আলটিমেটলি ক্রস গুণটা বেশি লাগে। আমি একটা তোমাকে উদাহরণ দেই, তোমাকে যদি বলে যে ধরো এ এবং বি দুটো ভেক্টর আছে, যে কি আছে এ একটা ভেক্টর এবং কি বি একটা ভেক্টর, দুটা ভেক্টর একটা সামান্তরিকের বাহু, কি বলতো সামান্তরিকের কি দেওয়া আছে বাহু, সামান্তরিক তো দেখাইছি যে এরকম এটা হবে এরকম 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 এবং এরকম, এটা একটা সামান্তরিকের বাহু, এটা একটা কি বাহু যদি হয়, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল যেটা হবে সেটা হচ্ছে মডুলাস অফ কি বলতো এ ক্রস বি। মানে তোমার এ ক্রস বি যে আসবে ভেক্টরটা তাকে কি করবা তার মানটা বের করবা, যেমন আমরা কিছুক্ষণ আগে করলাম সেটা কত আসছিল আমাদের এটা একটু দেখে নেই। যেমন এ মানটা আসলে এর মানটা বের করবো কিভাবে, তোমাকে যদি বলে যে এ ক্রস বি এর মানটা কি হবে, তাহলে মডুলাস দিবা, দিয়ে বের করবা কিভাবে রুট ওভার আই এর উপর স্কয়ার কত হবে 2 স্কয়ার প্লাস কত হবে 7 স্কয়ার প্লাস হবে কত -5 কি বলতো হোল স্কয়ার। এটা হচ্ছে কি তার এ ক্রস বি এর মান, কারণ মান এ ক্রস বি এর মান, যে এ ক্রস বি এর মানটা আমরা এভাবে বের করি, বুঝতে পারতেছো, আশা করি বুঝতে পারতেছো। তাহলে কি হবে তোমার যদি কি হয় এটা সামান্তরিকের বাহু, এই বাহুটাকে করো এখানে হচ্ছে মার্ক করে রাখো, যদি সামান্তরিকের কি হয় বলতো বাহু হয়, তাহলে ফর্মুলা হবে কোনটা এটা। কিন্তু যদি এ এবং বি দুটা ভেক্টর সামান্তরিকের বাহু না হয় কর্ণ হয়, কি হয় কর্ণ, তাহলে তোমার ক্ষেত্রফল হবে হাফ অফ কত হবে বলতো এ ক্রস বি, কি হবে হাফ অফ কি আসবে এ ক্রস বি আসবে। এটা কখন যখন তোমার কি কর্ণ হবে, এ ও বি সামান্তরিকের বাহু না হয় কর্ণ হলে তোমার ক্ষেত্রফলটা কত আসবে এ ক্রস বি বের করবা প্রথমে, তারপর তার মানটা বের করে কি হাফ দ্বারা গুণ করবা, তাহলে সেটা কি আসবে তার বলতো মানে কি ক্ষেত্রফল আসবে। তাহলে এটা কিন্তু ক্ষেত্রফল, আবার বলতেছি এগুলো কিন্তু সবই তোমার কি ক্ষেত্রফল, এগুলো সবই কি ক্ষেত্রফল। অথবা তোমার যদি কি হয় ত্রিভুজ এ ও বি যদি কি হয় কোন ত্রিভুজের কি হয় বাহু, যদি কি হয় ত্রিভুজের কি বাহু, ত্রিভুজের তার কর্ণ হয় না, ত্রিভুজের কি বলতো বাহু হয়, তাহলেও তোমার ক্ষেত্রফল কষ্ট কত হবে হাফ অফ কি হবে বলতো এ ক্রস বি, কি হবে এ ক্রস বি। সো এটাই তিনটা একটু মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসে। আবার বলতেছি যদি এ ও বি সামান্তরিকের বাহু হয় তাহলে কত হবে এ ক্রস বি হবে ক্ষেত্রফল। তারপরে যদি কি হয় এ এবং বি দুটা ভেক্টর এরা যদি কি হয় সামান্তরিকের কর্ণ হয় তাহলে কত হবে হাফ অফ এ ক্রস বি, আর যদি ত্রিভুজের বাহু হয় তাহলে কত হবে হাফ অফ এ ক্রস কি হবে বি হবে। সো এই দুটা সেম আর এটা শুধুমাত্র কি আলাদা। সো ক্রস গুণফলের ক্ষেত্রে তোমার এই পার্টটা ইম্পর্টেন্ট এবং এখান থেকে আসে। আচ্ছা দেখো এবার আসি যে তিনটা ভেক্টর কখন সমতলীয় হবে, সমতলীয় মানে কি সমতল এই কথাটা বুঝো, যে সমতল হচ্ছে তিনটা একই জিনিস। যেমন আমি তোমার একটা ভেক্টর বলি, ধরো এটা একটা ভেক্টর বললাম এ, এটা একটা বললাম কি বি, দেখো এই তিনটা ভেক্টর দুটা ভেক্টর এখানে একটা হচ্ছে এ ভেক্টর একটা কি বলতো বি ভেক্টর, এরা কিন্তু একটা তলে আছে তাই কিনা। এখন আরেকটা ভেক্টর যদি আমি লিখতে চাই, ধরো আমি একটা ভেক্টর লিখলাম, ধরো এটা কি মানে এর থেকে লম্ব, কি বলতো লম্ব, আচ্ছা বলতো লম্ব যদি হয়
এটাকে কি আমি এই 2 ডাইমেনশনে প্রকাশ করতে পারবো? মানে এর তো সারফেস হচ্ছে দুইটা, মানে কি একটা হচ্ছে এই যে লেন্থ হচ্ছে লেন্থ এবং কি বলতো এটা দৈর্ঘ্য আর কি বলতো প্রস্থ, তাই কি না? সো এটা দৈর্ঘ্য আর কি প্রস্থ, মানে এটা হচ্ছে তলটাই হচ্ছে কি একটা তল। তল মানে কি এর দুইটা দিক আছে, তুমি এক্স বরাবর যেতে পারবা, ওয়াই বরাবর যেতে পারবা, তুমি কি জেড বরাবর যেতে পারবা না। কিন্তু দেখো আমার শূন্য স্থান চিন্তা করো যে আমি কি করতে পারবো এখান থেকে, যদি আমার কাছে আসবা কিভাবে, প্রথমে তুমি ওইখান থেকে ধরো ওই কর্নার থেকে তুমি এখানে আসলা, আসার পরে আমরা এখানে আসলা, আসার পরে আমার কি এখানে আসলা, তার মানে এখানে কিন্তু তিনটা জিনিস আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে কি একটা স্পেস, মানে এখানে যাইতে হলে কি প্রথমে এক্স ওয়াই এবং কি জেড তিনটা উঠলা, কিন্তু এটা কি এটা বলতো এটা শূন্য স্থান, এখানে 3 ডাইমেনশন, মানে ডাইমেনশন কথাটা মানে কি যে তুমি 3 দিক বরাবর যেতে পারবা। আর তল এখানে তুমি সর্বোচ্চ 2 দিক বরাবর, একটা কি দৈর্ঘ্য বরাবর, একটা কি প্রস্থ বরাবর, সেটা হচ্ছে কি আমাদের তল। সো তিনটা ভেক্টর একই সমতল থাকবে কখন, যখন কি হবে আলটিমেটলি তোমার যে ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, এরা একই সমতল তখন থাকবে যখন তোমার কি হবে বলতো এ ডট কি হবে বলতো বি ক্রস সি, এই মানটা 0 হবে, এই মানটা কত হবে 0 হবে, এটা মনে রাখবা। যে দুইটা ভেক্টরের ক্রস গুণফল করবা, এটা কি হইতে পারে কিনা বলতো যে এ ডট সি ক্রস বি, এটা কি হবে একটু চিন্তা করে বলো তো। দেখো এ ডট বি এটা একটা কি আসে স্কেলার, কি আসে স্কেলার, স্কেলার সঙ্গে কিন্তু ভেক্টর গুণ করা যায় না, কিন্তু তার মানে এটা তো এক্সিস্টই না, এটা পসিবলই না, পসিবল না। তোমার কি হইতে পারে, অথবা কি হইতে পারে যে বি ডট সি ক্রস এ হইতে পারে, অথবা কি হইতে পারে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে দেখো আমরা কি লিখবো, মানে এ বি সি না, এ বি কি সি, তুমি যেটা না ধরো তুমি বি নিবা তাহলে কি লিখবা যে বি ডট কি নিবা বলো তো সি ক্রস এ নিবা, কি নিবা সি ক্রস কি নিবা এ নিবা, বুঝতে পারতেছো? এটাই কষ্ট কত হইতে হবে 0 হইতে হবে, একই কথা যে এ ডট বি ক্রস সি, অথবা কি তুমি বি নিবা, বি প্রথমে নিবা তারপরে কি নিতে হবে সি তারপরে এ, অথবা তুমি সি নিবা তাহলে কি সি ডট এ ক্রস বি হবে, বুঝতে পারতেছো? একই কথা আলটিমেটলি। সো আমরা ইন জেনারেল যেটা ইউজ করবো এ ডট কি বি ক্রস সি, এটা যদি কি হয় 0 হয় তাহলে তারা কি সমতুল্য, সমতুল্য মানে কি তোমার এই তিনটা ভেক্টর এই তলে আছে, মানে এই থেকে লম্বা বরাবর কোনো তলে নাই, মানে আলটিমেটলি তার কি এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট আছে যেটার মানটা কোনোভাবে নাই হয়ে গেছে, বুঝতে পারতেছো? তার মানে এরা কি বলতো সমতুল্য হওয়ার শর্ত, তার মানে কি বললাম তিনটা ভেক্টর সমতুল্য শর্ত মানে কত, এ ডট কি হবে বি ক্রস সিটা কত হবে 0 হবে। আচ্ছা এই যে বলছে যে এর মানটা একই সমতুল্য হবে, তোমাকে বলছে যে এ এর মান কত হলে, এখানে ছোট হাতের এ হবে, যে এ এর মান কত হলে এই ভেক্টর তিনটা কি হবে সমতুল্য থাকবে, তাহলে কি করতে হবে আমাদের, আমাদের যেটা করতে হবে যে এ ডট কি করতে হবে বলতো বি ক্রস সি করতে হবে, কি করতে হবে বি ক্রস সি করতে হবে। সো এটা ইকুয়ালস টু কি হইতে হবে 0 হবে। এখন দেখো প্রথমে কি করতে হবে তোমাকে, তার মানে এটাকে চিন্তা করো এ ভেক্টর, এটা হচ্ছে কত আমাদের বি, আর এটা হচ্ছে কি আমাদের সি ভেক্টর, তাই কি না? সো এটা বি এবং কি সি ভেক্টর, তাহলে কি করতে হবে প্রথমে বি এবং সি কে ক্রস করতে হবে, সেখান থেকে আবার কি এর সঙ্গে ডট গুণ করতে হবে, কিন্তু আমরা এত কিছু কাহিনী করব না, এটা একটা শর্টকাট টেকনিক আছে। শর্টকাট টেকনিকটা হচ্ছে এরকম যে সমতুল্য হওয়ার শর্ত যদি বলে তাহলে যেটা করবা তুমি আলটিমেটলি প্রথমে এই যে নির্ণায়ক নিয়ে নিবা, কি নিয়ে নিবা নির্ণায়ক, তারপর এক্স এর যে কোফিশিয়েন্ট কত 2, মানে সরি এক্স বলতে আই, আই এর কোফিশিয়েন্ট কত 2, এখানে আই এর কোফিশিয়েন্ট কত 3, তাহলে কি লিখবা 3, তারপর এখানকার আই এর কোফিশিয়েন্ট কত 1, এখানে 1 লিখে নিবা, তারপর এখানে জের কোফিশিয়েন্ট কত 1, তাহলে এখানকার জের কোফিশিয়েন্ট কত -2, আর এখানকার জের কোফিশিয়েন্ট কত বলতো -3, আবার এখানকার যে কে এর কোফিশিয়েন্ট কত সেটা হচ্ছে -1, দেখো এই যে -1, এখানকার কে এর কোফিশিয়েন্ট কত 4, আর এখানকার কে এর কোফিশিয়েন্ট কত বলতো এ, কত হবে এ, তাই কিনা বলো? সো এবার কি করবা যে এই মানটা সমান কত হইতে হবে 0 হইতে হবে, তাহলে তারা কি হবে সমতুল্য হবে। এখন এখানে আননোন কে শুধুমাত্র এ, তাহলে এর মান বের করলে তো আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এর মানটা আমরা বের করি, তাহলে কিভাবে করতে পারি দেখো, দেখো প্রথমে 2 নিবা, তাহলে 2 নাও, 2 যখন নিবা তখন কি এটা মানে কত -2 হবে, কত হবে -2 এ হবে, তারপর সূত্রে মাইনাস এটা কি প্লাস হয়ে যাবে, তারপর কত হবে +12 আসবে, 3 4 কত আসবে 12 আসবে। সো নির্ণায়কের মানটা বের করে কিভাবে যেভাবে আর কি। তারপর তুমি কি নিবা a1 নিবা, 1 নিলে কি নিতে হবে তোমাকে -1 নিতে হবে অবশ্যই, কারণ এখানে কি আছে মাইনাস আছে। তারপর এটাকে ঢেকে রাখবা, তাহলে কত হবে 3a, তারপর কত হবে -4, কত হবে তোমার 3a, তারপর কত হবে -4 হবে, তাই কি না? তারপর যখন তুমি -1 নিবা, এটা তো -1ই আছে, সূত্রে প্লাস প্লাস মাইনাসে কত মাইনাস হয়ে যাবে, তো এটা বাদ দাও, তাহলে কত হবে -3 আর কত এটা আসবে কত -3 × 3, তাহলে কত -9 এই যেটা, আর এটা মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস কি বলতো 2, কত হবে +2, এটাই কষ্ট কত 0। তাহলে মানটা দেখো এখানে আসতেছে কত আলটিমেটলি আমাদের -4a, তারপর আসতেছে প্লাস হচ্ছে কত 12 দুগুণে 24, তারপর এখানে আসতেছে মাইনাস, এখানে আসতেছে -3a, তারপর প্লাস আসতেছে কত 4, আর এখানে আসবে আমাদের -2, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে কত আসবে +7 = কত 0। সো এখানে দেখো আমাদের কত আসলো 7a, এখানে কত আসতেছে 7a -7a, আচ্ছা এটাকে আমরা এভাবে লিখি, এটা হচ্ছে আমাদের কত -7a, এটা কত আসতেছে -7a, যে -7a, 24 আর 4 28, 28 আর 7 কত 28 আর 7 হচ্ছে 35, এটা হচ্ছে কত আমাদের 35 হবে কি -35 হবে, তাহলে এই কষ্ট হবে 5 7 35 মানে 5 হবে, তার মানে এটা হচ্ছে কি আমাদের 5, এটা হচ্ছে আনসার। সো একেবারে সহজ, সমতুল্য হওয়ার শর্ত কি করতে হবে,
এগুলোর কোএফিসিয়েন্ট একটা কি বানাইতে হবে, একটা নির্ণায়ক বানাবা। নির্ণায়কের মানটা যদি 0 হয় তার মানে কি সমতুল্য, আর যদি না হয় তাহলে কি সমতুল্য না। আর যদি তোমাকে মান বের করতে বলে মানটা বের করে দিবা, শেষ, সহজ বিষয় একেবারে। তোমাকে a ডট b ক্রস c করার দরকারই নেই। কিন্তু যদি তোমাকে শর্ত আসে যে শর্ত কি, তখন তো আবার ওটা শেখা লাগবে, তাই না? এই কারণে বললাম, মানে শর্টকাট তো সবসময় কাজে দেয় না। যাই হোক, সো ক্রস গুণফল বলছে যে সামান্তরিকের সন্নিহিত বাহু দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল বের করো। এটা কি করার দরকার আছে? আশা করি নাই। কি করতে হবে তোমাকে, একটা ভেক্টর দেওয়া আছে, কি করতে হবে তোমাকে, এ ভেক্টর এবং কি প্রথমে ক্রস গুণ করতে হবে। ক্রস গুণ করবা কিভাবে, এখানে আই, এখানে কি নেবা জে, এখানে কি বলতো কে। তাহলে এখানে কত আছে 3, আর এখানে সহগ আছে কত 1, এখানে আছে আলটিমেটলি কত আমাদের 1, আর এখানে যে সহগ কত -3, কত -3, এখানে কে সহগ হচ্ছে -2, এই যে দেখো -2, এখানে হচ্ছে কত 4, এখানে কত হচ্ছে বলতো 4। সো এখানে করলে তুমি কি এ ক্রস বি পাবা। যেহেতু তোমাকে বলছে বাহু, কি বলছে বাহু, তাহলে ক্ষেত্রফল কত হবে, কত হবে, যে এ ক্রস কি হবে বি হবে। যদি তোমাকে কি বলতো কর্ণ, তাহলে কি হইতো হাফ অফ এ ক্রস বি হইতো। বুঝতে বাহু বলছে, তাহলে ক্ষেত্রফল কত হবে এ ক্রস বি, মানে এ ক্রসটা করে মানটা বের করো। মানটা বের করে কিভাবে, রুট দিবা, এক্স এর যে কোএফিসিয়েন্ট মানে আই এর যে কোএফিসিয়েন্ট তার স্কয়ার, প্লাস জে এর যে কোএফিসিয়েন্ট তার উপর স্কয়ার, প্লাস কে এর যে কোএফিসিয়েন্ট তার উপর কি বলতো স্কয়ার। সো এটা আমাদের ক্রস গুণফল। এবার আমরা আসি একক ভেক্টর এবং অবস্থান ভেক্টর, এটা আমরা অনেক আগে বের করছি, শিখছি আর যাই হোক। যেমন এটা হলে একটা একক ভেক্টর বের করো। একক ভেক্টর আলটিমেটলি বুঝাবে যে ধরো এ একটা ভেক্টর, ধরো এ একটা মানে আর একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরকে তুমি কি করবা, তার মান দ্বারা ভাগ করবা। কি দ্বারা ভাগ করবা, তার মান দ্বারা ভাগ করবা, তাহলে যেটা পাবো তাকে বলি কি একক ভেক্টর। বুঝতে পারতেছো? যেমন দেখো এটা কত হচ্ছে আলটিমেটলি 4i মাইনাস কত হবে আমাদের 6j প্লাস কত হবে 12k, তাই কি না? সো আমি কিন্তু ক্যাপ দিচ্ছি না, ক্যাপগুলো তোমরা দিয়ে নেবা, বারবার একটু সমস্যা, তাই ক্যাপ দিচ্ছি না, অবশ্যই হ্যাড দিতে হবে। আর এখানে হচ্ছে কত আর, আর এর মানটা কত হবে, এখানে কত হবে বলতো রুট ওভার কত আসবে তোমার, এখানে 4 স্কয়ার, তাহলে কত আসবে 4 4 16 আসবে, মানে 4 স্কয়ার প্লাস আসবে কত -6 স্কয়ার, আলটিমেটলি কি লিখতে পারি যে +6 লিখতে পারি, সমস্যা নাই। যে এখানে আছে কত 12 স্কয়ার, কি আছে 12 স্কয়ার। সো এটা হচ্ছে কি তার বলতে একক ভেক্টর। একক ভেক্টর মানে কি, কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যেটা পাবা সেটা হচ্ছে কি তার একক ভেক্টর। কি ভেক্টর, একক ভেক্টর। বুঝতেছো? সো আশা করি পারবা। এবং হচ্ছে হ্যাঁ সমান্তরাল একক ভেক্টর এটাই হবে আমাদের। এরপর আমরা যদি দেখি দুইটা ভেক্টর পরস্পর লম্ব এবং সমান্তরাল হওয়ার শর্ত, দেখো এটা পড়েছি কিন্তু। যখন তোমাকে বলবে দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত, লম্ব এবং কি সমান্তরাল হওয়ার শর্ত, দেখো এটা ভালো করে মনে রাখো, এ ডট বি এর ইকুয়ালস টু কত হয় আমাদের এ বি কস থিটা, কি হয় এ বি কস থিটা। থিটা যখন কি হবে, লম্ব মানে কি 90 ডিগ্রি, তাই না? থিটা যখন 90 ডিগ্রি হয় তখন এই মানটা কি 0 হয়ে যায়। তার মানে দুইটা কখন পরস্পরে কি হবে, লম্ব হবে। লম্ব তখনই হবে যখন তোমার কি হবে, যে এ ডট বি ইকুয়ালস টু কত হবে 0 হবে, এ ডট বি ইকুয়ালস টু কত হবে 0 হবে, তাই কি না? আর কখন সমান্তরাল হবে, দেখো এই যে এ ক্রস বি, আমি এটা অবশ্য বলি নাই, যে এ ক্রস বি কে কি লেখা যায়, যে এ বি সাইন থিটা, কি লেখা যায়, এর মান বির মান তারপর একটা সাইন থিটা, এটার মান দেওয়া যায়, এটা আসে একটা দরকার নেই, ওটা দরকার এখন সাইন থিটা। তাহলে থিটার মান কখন 0 বলো তো, যখন কি থিটা যখন সরি থিটা মানটা সাইন থিটার মান কখন 0 হয়, যখন থিটাটা কি হয় 0 হয়, তাই না? সাইন 0 ডিগ্রি মান কত বলো তো, আলটিমেটলি 0। তার মানে এর টোটাল মানটা তখন কি হয়ে যাবে বলো তো, 0 হয়ে যাবে। তার মানে আলটিমেটলি যে এ ক্রস বি এটা ইকুয়ালস টু 0 হবে কখন, যখন তারা পরস্পর কি হবে বলো তো, সমান্তরাল হবে। তার মানে তোমাকে যদি বলে যে দুইটা ভেক্টর কখন পরস্পর কি হবে, লম্ব হবে, তখন কি হবে, তাদের ডট গুণফল 0। আর দুইটা ভেক্টর কখন পরস্পর কি হবে বলতো, সমান্তরাল হবে, তখন তাদের কি বলতো ক্রস গুণফল 0। আমরা বলতেছি যদি বলে লম্ব তাহলে কি ডট গুণফল 0, যদি বলে ক্রস গুণ মানে কি লম্ব, যদি বলে লম্ব তাহলে কি ডট গুণফল 0, আর যদি বলে কি যে সমান্তরাল তাহলে কি তাদের ক্রস গুণফল 0। বুঝতেছো? সো দেখো দুইটা কোশ্চেন দুইবারই আসছিল, সো আমরা এটাকে সলভ করি তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে বলছে যে কত হলে ভেক্টরটা পরস্পর লম্ব হবে, লম্ব মানে কি, লম্ব মানে এদের ডট গুণফল কত হবে 0 হবে, ডট গুণফল কত হবে 0। তাহলে এ মান কত, এ ডট বি করো, তাহলে এ ডট কি করতে হবে বি, এর ইকুয়ালস টু কত হবে আমাদের 0 হবে। তাহলে দেখো এ ডট বি করো, তাহলে কত হবে আই এর সঙ্গে আই হবে, 2 এর সঙ্গে কত হবে, তাহলে এখানে আই এখানে আই, তাহলে কত হবে 2m হবে, কত হবে 2m, মানে আই এর যে কোএফিসিয়েন্ট তার সঙ্গে আই এর কোএফিসিয়েন্ট গুণ করবা। জে এর কোএফিসিয়েন্ট 3, এখানে কত 6 মানে 2, তাহলে কত হবে 6 হবে। তারপরে এখানে -5, এখানে কত 10, তাহলে কত হবে -50 হবে। সো এইটা ইকুয়ালস টু কি হইতে হবে 0 হইতে হবে, কি হইতে হবে 0, তাই কি না? ডট গুণ করলাম, তাহলে এখানে তোমার কত আসে যে 2m ইকুয়ালস টু কত আসবে, ওই পাশে গেলে 44 আসবে, তাহলে m ইকুয়ালস টু কত আসবে তোমার, এটা আসবে 22, কি আসবে 22, এটা হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে কি আমাদের আনসার, এটা কি পরস্পর কি হবে বলতো লম্ব হবে, কি হবে লম্ব হবে। আবার সমান্তরাল কখন হবে, তখন কি করতে হবে আমাদের a ক্রস b করতে হবে, কি করতে হবে a ক্রস b ইকুয়ালস টু কত হবে 0 হবে। এই ক্রস গুণফল করা অনেক ঝামেলার, সো আমরা এটা শর্টকাট অবশ্যই আছে, যেহেতু যেখানে ঝামেলা সেখানে শর্টকাট থাকে। যাই হোক, সো সমান্তরাল হওয়ার শর্ত হলে কি করবা তুমি জানো, যখন তোমাকে যদি বলে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল, তখন তুমি কি করবা, যে এটা হচ্ছে এ ভেক্টর, তাই না? আয়ের যে সহগ সেটা হচ্ছে কত 5 বাই এখানকার আয়ের সহগ কত 15, এটা হচ্ছে কত 15 লিখবা, ইকুয়ালস টু
সমান চিহ্ন দিবা। যে শক কত এখানে হচ্ছে 2, এখানে যে শক কত এখানে যে শক হচ্ছে a, তাহলে এখানে কত দিবা a দিবা। এর ইকুয়ালস টু কত হবে এখানে কত দিবা 3, কে শক কত 3, আর এখানে কে শক কত বলো তো 9, কত বলো তো 9 এইটা। তার মানে সমান্তরাল হওয়ার ক্ষেত্রে ক্রস গুণফল করার কোনো দরকার নাই, তুমি কি করবা যে আয়ের যে কোফিশিয়েন্ট দুইটার যে কোফিশিয়েন্ট তাদের রেশিওটা সমান করবা। দেখো দেখো এটাকে 15 কাটাকাটি করে এটা কত আসবে 1/3 আসবে, এটাকে কাটাকাটি 1/3 আসবে, কি আসবে 1/3, মানে তুমি যে কোনো একটা নাও নিলেই হয়ে যাবে। ধরো তুমি বলা যে আমি প্রথম দুটো নিবা, তারপরে কি আসে আমাদের যে এটাকে কাটাকাটি করে তাহলে কত 1/3 কষ্ট কত আসবে 2 বাই কত a, তাহলে এই কষ্ট কত আসবে a কষ্ট আসবে 6, এই কষ্ট আসবে কত 6। তার মানে কখন সমান্তরাল হবে তখন এর মান কত হবে 6 হবে। তার মানে আবারও বলতেছি এই শর্টকাট ইউজ করবা, কারণ তোমাকে তো স্যার তো দেখতে যাবে না তুমি কিভাবে করছো, দেখতে যাবে না। তার মানে তোমাকে যখনই বলবে সমান্তরাল তখন তুমি কি করবা এই যে আয়ের যে কোফিশিয়েন্ট এবং এখানকার যে আয়ের যে কোফিশিয়েন্ট, এখানকার জের যে কোফিশিয়েন্ট, এখানকার জের যে কোফিশিয়েন্ট, এখানকার কের যে কোফিশিয়েন্ট, এখানকার কের যে কোফিশিয়েন্ট, সেগুলো কি করবা বলো তো রেশিও করে এটা দিয়ে দিবা। সো কেউ যদি আলটিমেটলি দেখো এই যে এগুলো কিন্তু বারবার আসতেছে তাই না, সো এই টপিকগুলো তোমরা একটু ভালো করে পড়ো, পড়লেই তো আসলে কি চান্স হয়ে যায়, কিন্তু তোমরা আসলে তো পড়ো না, পড়লে না চান্স হবে তোমরা। আমরা এই যে দেখো এত কষ্ট করে পড়াচ্ছি তোমাদের জন্য, এত ডিটেলসে পড়াচ্ছি তোমাদের, তাও তোমরা যদি না পড়ো তাহলে কি তোমাদের চান্স হবে, কোনোদিন কিন্তু চান্স হবে না। সো আমরা পড়াচ্ছি তোমাদের বাসায় পড়তে হবে, তাহলে না তুমি চান্স পাবা। তো যাই হোক, সমান্তরাল এগুলো তো বললাম। এরপরে আসি যে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এরপরে বৃষ্টি এবং হচ্ছে নৌকা নদী। বৃষ্টির ম্যাথ গুলো জাস্ট তুমি যদি একটু কনসেপ্টটা ভালো করে বুঝো, তোমাকে একেবারে সহজ একটা জিনিস যা আমি তোমাকে এটা বুঝাই দিচ্ছি। দেখো প্রথমে কি হয়, বৃষ্টিটা আমাদের যে এটা ধরো হচ্ছে আমরা চিন্তা করো যে আমাদের মাথা অথবা তুমি যে কোনো কিছু চিন্তা করো না কেন, এটা একটা ধরো তোমার মাথার উপরে এটা বৃষ্টিটা পড়তেছে, বৃষ্টিটা ধরো আমরা কি পাই সোজাভাবে পড়ে, ধরো বাতাস টাতাস নাই সোজাভাবে পড়ে, এত কঠিন তোমাদের দিবে না আলটিমেটলি। সো বৃষ্টিটা এইদিকে পড়তেছে, তার মানে আমরা বলতে পারি যে বৃষ্টিটা নিচ দিকে পড়তেছে। এটাকে বললাম ভি অফ আর, মানে হচ্ছে ভি অফ কি আর মানে রেইন। বৃষ্টিটা নিচে দিকে পড়তেছে, এখন তুমি বাচ্চারা কি করতেছো, তুমি তো সামনের দিকে যাচ্ছ। এখন তোমরা কি দেখো আসলে যে বৃষ্টিটা মনে হয় না যে একটু হেলে তোমাদের দিক পড়তেছে, মনে হয় কিনা, তুমি জাস্ট এটা মনে করো। দেখো এই জিনিসটা কিন্তু তোমার মনে হচ্ছে, তাই তুমি যখন যাচ্ছ তখন কি হয় বৃষ্টিটা মনে হয় তোমার সামনের দিকে ভিজে, নাকি তোমার মনে হয় যে তোমার বৃষ্টি পিছন দিক থেকে আসতেছে, এটা মনে হয় না। কিন্তু কি মনে হয় তুমি সামনের দিকে হেঁটে গেলে বৃষ্টিটা তোমার সামনের দিকে ভিজে, তার মানে তুমি বেচারা যাচ্ছ কোন দিকে সামনের দিকে, কি যাচ্ছ সামনের দিকে, এটা হচ্ছে ভি অফ ম্যান, মানে তুমি যাচ্ছ সামনের দিকে। তাহলে বৃষ্টি পড়তেছে নিচের দিকে, তুমি যাচ্ছ সামনের দিকে, তাহলে আমরা কি জানি যে দুইটা ভেক্টরের মাঝখানে কি হয় লব্ধি থাকে তাই না, তাহলে তোমার লব্ধিটা কোন দিক হবে এইদিকে, তাই কিনা বলো, হবে কিনা। তার মানে এটা যদি এদিকে হয় তার মানে তোমার কোন সাইড ভিজতেছে, বৃষ্টি পড়তেছে তুমি তোমার কি লব্ধিটা কি এইদিকে, এদিক মানে কি তোমার পিছনের দিকে হিট করতেছে, তাই কিনা, পিছন দিকে হিট করতেছে, আসলে কি তোমার পিছন সাইড ভিজতেছে না, তোমার কি ভিজতেছে, তোমার তো ভিজতেছে সামনের সাইড। এখন বলতে পারো যে এটা কেমনে, এইটাই। সো এইখানে আমাদের কি করতে হয় বলতো, এই যে কি আপেক্ষিক বেগ, মানে যার সাপেক্ষে, আবার বলতেছি আপেক্ষিক বেগটা খুবই সহজ, তোমাকে যার সাপেক্ষে হলো তাকে উল্টাই দেবা। কি করবা, যার সাপেক্ষে হলো তাকে উল্টাই দেবা। যেমন ধরো একটা গাড়ি কি করতেছে এদিকে যাচ্ছে 5 মিটার/সেকেন্ড বেগে, একটু বুঝো। আরেকটা কি করতেছে যে এদিকে যাচ্ছে কত বলতো 6 মিটার/সেকেন্ড বেগে। তোমরা অনেকে দেখছো যে একজন দেখো যে কি মোটর সাইকেল যাচ্ছে, চিন্তা করো একটু ইমাজিন করো যে একজন মোটর সাইকেল এইদিকে যাচ্ছে আর একজন মোটর সাইকেল এইদিকে যাচ্ছে, দুজনে একই বেগে, মনে হয় কি যে না ওই স্থির আছে, আসলে কি ওই স্থির, ও তো স্থির না, ও তো গতিশীল, কিন্তু তোমার মনে হচ্ছে কি যে গতিশীল, কারণ কি এটা সাপেক্ষ কথাটা ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে চিন্তা করো, এখন এই একই মোটর সাইকেল এবার যারা কি করো ওই দিক না হয় তোমার এইদিকে আসলে, এখন কি মনে হয় যে না এখন তোমরা খুবই তাড়াতাড়ি যাচ্ছে, তাই কিনা। একই কিছুক্ষণ আগে তুমি মনে করলা যে বেচারা যাচ্ছে না, আবার যখন সে উল্টা দিক তোমার দিকে আসা শুরু করলো তুমি বলো যে না অনেক বেগে যাচ্ছে। এটা হয় কি জন্য, এটা হচ্ছে আপেক্ষিক বেগের কারণে। কার কারণে, আপেক্ষিক বেগের কারণে। যখন তুমি বলবা যে তোমার সাপেক্ষে, দেখো কি তোমার সাপেক্ষে, ধরো তুমি এটা, তুমি এটা, তোমার সাপেক্ষে মানে কি তুমি উল্টাবা, তোমার নিজেকে উল্টাই দিবা, তাহলে নিজেকে যদি উল্টা তাহলে কোন দিকে হবে, এদিকে আসবে, সেটা কত -6, তাই কিনা। তাহলে কি হবে তোমার -6 প্লাস কত হবে বলো তো 4, তাহলে কত আসবে বলো তো -1, কত আসবে -1, কি -1, তাহলে তোমার সাপেক্ষে তুমি কি দেখবা ওই -1 বেগে কি যাচ্ছে পিছন দিকে যাচ্ছে, বুঝতেছো। আবার বলতেছি যার সাপেক্ষে বলো তাকে তুমি জাস্ট উল্টাই দিবা, উল্টাই দিবা কি মানে মাইনাস করে দিবা। ঠিক একইভাবে তোমার সাপেক্ষে বলে তুমি জাস্ট কি করে এটা উল্টাই দিবা, মানে তোমাকে ভি অফ এম, আলটিমেটলি তোমার বেগ হবে কোনটা, এটা ভি এম, তাহলে তোমার এবার লব্ধি আসতেছে কোনটা, এটা হবে না, তোমার লব্ধিটা কোনটা হবে, তোমার লব্ধিটা হবে এই যে এটা, কোনটা লব্ধিটা হবে এটা, এটা হচ্ছে কি ভি অফ কি লেখা যায়, আচ্ছা এটাকে তো আর লিখছি, তাহলে এটাকে লেখা যায় ধরো ভি অফ পি লিখলাম, ভি অফ পি, বুঝতেছো, ধরো এটা হচ্ছে তোমার লব্ধি, এটা কি তোমার লব্ধি এটা। তার মানে বৃষ্টির ম্যাথের ক্ষেত্রে তুমি কি করবা, তোমাকে কি করবো বলো তো জাস্ট উল্টাই দেবা, যার সাপেক্ষে বলো তাই উল্টাই দেবা। এখন দেখো আমরা এটাও জানি যে তুমি যদি জাস্ট এটাকে বর্ধিত করে এদিকে পিছনের দিকে, তার মানে তোমার এটা যদি থিটা হয় তোমার কি হবে, এটা থিটা হবে, তাই কি না। যদি এটাকে বলি কি থিটা প্রাইম, অথবা কি বলি আলফা বলি, থিটা প্রাইম না বলে এটাকে যদি আলফা বলি,
আলফা না, এটাকে ধরো গামা বলি, তাহলে তোমার এটাও কত হবে? গামা হবে, তাই কি না? কি হবে? গামা হবে। এখন তোমাকে বিভিন্ন ভাবে কোশ্চেন করতে পারে যে ধরো তোমার সাপেক্ষে কত ডিগ্রি কোণ তৈরি করছে, তোমার সাপেক্ষে কোণ তৈরি করা মানে কি? এটা থিটা, এটা থিটা হলে কোনটা? এটা থিটা হবে, তাই কি না? বুঝতে পারতেছো? দেখো, তার মানে এবার দেখো দুইটা ফোর্স, একটা ফোর্স হচ্ছে ভিএম, একটা ফোর্স কত বলতো? ভিআর। এরা পরস্পর কত ডিগ্রি কোণ তৈরি করতেছে? 90 ডিগ্রি। 90 যদি কোণ করতে রেজাল্টেন্ট কত হবে? বললাম যে রেজাল্টেন্ট ধরছে কি? ভিপি, তাই না? তাহলে ভিপি ইকুয়ালস টু কত হবে আমাদের? এই যেটা ভিএম স্কয়ার, এটা স্কয়ার ইকুয়ালস টু কত হবে বলতো? এটা ভি আর স্কয়ার প্লাস কত হবে? 2 কত হবে? ভিএম কত হবে? ভিআর কত হবে? cos 90 ডিগ্রি, তাই কি না? পরস্পর কত ডিগ্রি? 90 ডিগ্রি। তা cos 90 মান কত? 0। তাহলে কি সবই 0? তাহলে মানে এটা কোনো ই আছে, দাম আছে? এটা কোনো ভ্যালু নাই। কি নাই? কোনো কোনো কি বলতো? ভ্যালু নাই, কোনো কি ভ্যালু নাই। তাহলে আমরা কি লিখতে পারি? যে ধরো তোমার ভিপি স্কয়ার ইকুয়ালস টু কোনটা? এটা, তাই কি না? আর এইটা দেখতে কার মতো লাগতেছে বলো তো? এটা দেখতে কার মতো লাগতেছে? একটু খেয়াল করে দেখো। তুমি জাস্ট কি করো, এটাকে একটু বোঝার জন্য আমি জাস্ট তোমাকে এটাই করলাম। তোমার ধরো এই ভেক্টরটাকে তুমি এখানে আনো, প্রতিস্থাপন করলা, করতে পারো না? পারো না? পারো। তাহলে এটাকে বললা কি? ভিএম। কি বললা? ভিএম, তাই কি না? তাহলে এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে ভিএম, তাহলে এটা কত বলো তো? এটা হচ্ছে কি আমাদের ভিপি। তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজে কি অ্যাপ্লাই করতে পারে? পিথাগোরাস। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে কি অ্যাপ্লাই করা যায়? যে এটা অতিভুজ, অতিভুজ মানে কত? ভিপি। তো অতিভুজ স্কয়ার, ভিপি স্কয়ার ইকুয়ালস টু কত হবে? তোমার ভিএম, ভিএম স্কয়ার ইনটু কি? এটা হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে কত বলতো? ভিআর স্কয়ার। তো এটা না হয় যে আমরা কিছুক্ষণ আগে শিখছিলাম যে দুইটা ফোর্সের মাঝখানে কোণ যদি 90 ডিগ্রি হয়, দেখো তো এই যে সমকোণী ত্রিভুজ ইউজ করা যায় না? যায় না? যায়। তার মানে আমরা অত কাহিনী করতে যাব না, আমরা সমকোণী ত্রিভুজ দেখলে কি জাস্ট একটাকে ট্রান্সফার করে দিব এবং আমাদের কি ম্যাথগুলা ফর্মুলা হয়ে যাবে। বুঝতে পারতেছো? এবং তোমাকে যদি বলে কত এখন আলফা মানটা বের করতে পারবে না, এই থিটাটা আমরা বের করে, এটা তো গামা, তাহলে গামা কত আসবে আমাদের? ট্যান গামা। ট্যান গামা কি বলছি? যে যার সঙ্গে কি থাকে কোণ, তার অপোজিটটা কি বলতো? লম্ব। লম্ব কত আমাদের? ভিএম। আর ভূমি কত? ভূমি হচ্ছে কি তোমার 90 ডিগ্রি, এটা এবং অ্যাঙ্গেল এটা কত কত হবে বলতো? আলটিমেটলি আমাদের ভিআর কি হবে? ভিআর। তাহলে এখানে গামা ইকুয়ালস টু কত? ট্যান ইনভার্স কত হবে তোমার? ভিএম ডিভাইড বাই কত হবে? ভিআর। সো এটাই হচ্ছে কি আমাদের আনসার। এই এই গামাটা কি? এটা কিন্তু বৃষ্টির সঙ্গে কোণ। আবার বলতেছি, এই গামাটা কার সঙ্গে কোণ? এটা কিন্তু বৃষ্টির সাথে কোণ। এটা কিন্তু তোমার মানুষের সাথে কোণ না। মানুষের সাথে কোণ বললে তখন এটা আসতো। বুঝতে পারতেছো? সো একটা এক্সাম্পল করে তাহলে তুমি ডিটেলসটা বুঝে যাবা। সো তাহলে একটা এক্সাম্পল দেখি, যে কোনো একটা দিন তোমার বৃষ্টি, তোমাকে তো বাংলা লেখা থাকবে, আমি জাস্ট তোমাকে বুঝাচ্ছি এমনিতেই, যে বৃষ্টি কি করতেছে? ধরো হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে। তার মানে ধরো এটা তোমার বৃষ্টি কি করতেছে? 5 মিটার পার সেকেন্ড বেগে নিচে দিকে পড়তেছে। তার মানে এটা পড়তেছে কত? যে 5 মিটার পার সেকেন্ড বেগে। সো একজন ব্যক্তি 10 মিটার পার সেকেন্ড বেগে সে দৌড়ায় যাচ্ছে, তাহলে এই লোকটা যাচ্ছে কত বলতো? 10 মিটার পার সেকেন্ড বেগে। আমি বললাম যে লোকটার সাপেক্ষে মানে বৃষ্টি আসলে মানে কত কোণে পড়বে, অথবা মানে বৃষ্টিকে সে কত বেগে পড়তে দেখবে, মানে বৃষ্টির লব্ধি বেগটা কত হবে সেটা আমরা বের করবো। তাহলে কি করতে হবে? এটাকে উল্টাই দিবা। কি করবে? উল্টাই দিবা। মানে এটা কত আসবে? 10 আসবে। এটা কত আসবে? 10, তাই কিনা? তাহলে তার লব্ধিটা কত হবে? এইটা। লব্ধিটা কত হবে? এটা। সো এটাকে বলে ভি অফ কি বললাম? রেন। ভি অফ রেন, সরি, ভি অফ রেজাল্টেন্ট। এটাকে ভি হলো ভি অফ পি বললাম। ধরো রেজাল্টেন্টকে আমরা কি ভি অফ পি দ্বারা প্রকাশ করলাম। তাহলে কি করবা? যে তোমার এটা বের করতে হবে, লব্ধিটা বের করতে হবে। লব্ধি বের করবে কিভাবে? ধরো তাহলে এই যে এটাকে সমান্তরাল, তোমরা এটাকে এখানে ট্রান্সফার করো। এটা কত? এটা 10 আনো। তাহলে তোমার এটা হওয়ার, তাহলে এটা কত আসবে বলো তো? এটা আসবে কত আমাদের আলটিমেটলি? এটা আসবে যে ভিপি ইকুয়ালস টু ভিপি স্কয়ার ইকুয়ালস টু কত আসবে? অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার। তাহলে 10 স্কয়ার প্লাস কত আসবে বলো তো? 5 স্কয়ার। তাহলে তোমার ভিপি ইকুয়ালস টু কত আসবে? যে 125 আসবে। কত আসবে? 125। সো এটা হচ্ছে কি আমাদের আনসার, তাই কি না? এটা হচ্ছে কি আমাদের আনসার। বুঝতে পারতেছো? তাহলে ভিপি আসলে রুট ওভার 125। সো এটা হচ্ছে কি আমাদের লব্ধি বেগ, তাই কি না? এটাকে করলে আমাদের কি হয়ে গেল না? হ্যাঁ। সো দেখো এখন তোমাকে বললো যে বৃষ্টির সঙ্গে, মানে এই বৃষ্টি তো পড়তেছে, এখন বৃষ্টির থেকে রক্ষা পাইতে হলে লোকটাকে কত ডিগ্রি করে ছাতা ধরতে হবে? কি করতে হবে? কত ডিগ্রি করে ছাতা ধরতে হবে? তার মানে এই বেচারা ছাতা ধরবে এইদিকে, তাই কিনা? লব্ধি দান এইদিকে, বৃষ্টি এদিকে পড়তেছে, তোরা এইদিকে সে কি করবে? তার ছাতাটা ধরবে। কি করবে? তার ছাতাটা ধরবে, তাই কিনা? এখন আমি ধরলাম লোকটির সাপেক্ষে এইটা কি থিটা কোণে ছাতা ধরবে। কি করবে? থিটা কোণে ছাতা ধরবে। তাহলে এটা যদি থিটা হয় তাহলে তোমার কি হবে? এটা তো থিটা হবে নাকি? এটা কি একান্তর কোণ? তার মানে দেখো এখন আমাদের বের করতে হবে কোনটা? এই অ্যাঙ্গেলটা, এই থিটাটা বের করতে হবে। এই থিটাটা বের করবো কিভাবে? দেখো, সো আমরা তো এর মানটা জানি। এর মানটা কত? 10। এর মানটা কত? এই যে 10। এর মানটা কত আমাদের? 10। কোনটা? এটা, এই মানটা। এখন এটা তো জানি, এটা হচ্ছে ভিভি। ভিভির মান কত বার করছে? রুট ওভার 125। অথবা তুমি দেখো এটাকে চাইলে কি এখানে ট্রান্সফার করতে পারো না? হ্যাঁ, ট্রান্সফার করতে তো পারোই না? পারো না? পারো। সো এটাকে আমরা একটু লম্বা হয়ে গেছে, এটা একটু লম্বা না করে একটু ছোট বানাই দিই তাহলে সুবিধা হবে। এই যে এটা আসলো, এটা তাহলে এখানে আমাদের এইটা আসলো। কোনটা? এই যে এইটাকে আমরা এখানে ট্রান্সফার করে দিলাম। ট্রান্সফার কত আসলো? 5। কত আসলো? 5, তাই কিনা? এবং আমাদের এটা হচ্ছে কত বলতো? 10। এটা হচ্ছে কত আমাদের? 10। এটা কত আমাদের? 10। তাহলে আমাদের বের করতে হবে কত? থিটা। তাহলে আমরা কি জানি? ট্যান থিটা।
tan থিটা ইকুয়ালস টু কি হয় আমাদের লম্ব বাই কি ভূমি, এটা তো 90 ডিগ্রি তাই না, থিটার বিপরীতটা হয় কত লম্ব, তার মানে কত 5 আর ভূমি হচ্ছে কত এই থিটা 90 ডিগ্রি যার সাথে তাকে বলি কি ভূমি, তাহলে কত 10, তাহলে আমাদের থিটা ইকুয়ালস টু কত আসবে যে tan ইনভার্স কত আসবে বলো তো হাফ, tan ইনভার্স কত আসবে হাফ, সো এটা হচ্ছে কি আমাদের আনসার। তার মানে এত ডিগ্রি কোণে কি করতে হবে বৃষ্টি থেকে রক্ষা হইতে হলে তাকে ছাতাটা ধরতে হবে, বুঝতেছো? সো একেবারে সহজ ম্যাথ। তোমাকে যদি বলে এখন কি যে এইটা কত ডিগ্রি হবে, একই কাজ করতে পারো তুমি 90 থেকে তুমি এটা বাদ দাও তাহলে কি এটা আসবে না, অবশ্যই আসবে। তাহলে এই কোণটাকে বললাম থিটা প্রাইম, তাহলে থিটা প্রাইম ইকুয়ালস টু কত আসবে তোমার কি আসবে 90 মাইনাস কত বলো তো থিটা, 90 মাইনাস কি থিটা, তার মানে তুমি যে কোনো একটা বাইর করবা, বাইর করে কি 90 থেকে বাদ দিবা তাহলে আরেকটা পাই যাবে। এটা কার সাথে কোণ, এটা হচ্ছে কি বলতো লোকটা, লোকটা সাপেক্ষে কত ডিগ্রি কোণে বৃষ্টি থেকে বাঁচতে হলে, আর যদি বলে যে বৃষ্টির সাপেক্ষে কত তাহলে তোমার বের করতে হবে কোন থিটা, এই থিটাটা বের করতে হবে। সো একেবারে সহজ ম্যাথ, আশা করি বোঝার কথা সবার, এটা এর থেকে আর কঠিন আসে না। সো আরেকটা কথা একটু মনে রাখতে পারো যে এটা সুবিধা, সেটা জাস্ট তোমাকে জানার জন্য বলতেছি, এটা এবার আসে না, যদি আসে আর কি তাই বললাম। যে ধরো বৃষ্টিটা পড়তেছে এইদিকে, বৃষ্টি পড়তেছে কত 5 মিটার পার সেকেন্ড বেগে, ভালো কথা, আর তুমি যাচ্ছ এদিকে কত, তুমি যাচ্ছ কি 2 মিটার পার সেকেন্ড বেগে, কি যাচ্ছ 2 মিটার না ধরো 12 মিটার পার সেকেন্ড বেগে। এখন কোনো কারণে হঠাৎ করে বাতাস, বাতাস বয় না, বাতাস তো বইতেই পারে, মানে বাতাস বওয়া শুরু করলো, মানে বাতাস হওয়া শুরু করলো, ধরো বাতাসটা কি করলো তোমার এইদিকে যাচ্ছে, কোন দিকে ধরো এইদিকে আসতেছে বাতাস, কি আসতেছে এইদিকে, মানে বাতাসটা এইদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে কত 2 ধরো হচ্ছে কত এদিকে বললাম কি ধরো হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, কত মিটার 3 মিটার পার সেকেন্ড। তাহলে এবার তোমাকে কত ডিগ্রি কোণে মানে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাকে সাদাটা ধরতে হবে। এখন আগে তো ছিল দুইটা কিন্তু এখন তো আছে তিনটা, এটা করবা কিভাবে, একেবারে সিম্পল। দেখো তুমি যাচ্ছ এইদিকে, তোমার সাপেক্ষে বলা মানে কি তুমি জাস্ট উল্টাই দিবা তোমাকে, তার মানে তোমার 12টা আসবে কোন দিকে এইদিকে। এখন দেখো তোমার এই যে 12 এবং এই যে তোমার যে বাতাসের বেগ কি হবে যোগ হবে না, কারণ দেখো দুইটা ভেক্টর একই দিক, যদি একটা ভেক্টর এইদিকে থাকে 12 এবং আরেকটা কাজ করতেছে একই দিকে, কাজ করতেছে কত 3, তাহলে কি হয় আর ম্যাক্স আমরা সবার প্রথমে বলাইছি, তাহলে তোমার কত হবে যে 12 প্লাস কত হবে 3 হবে, কত হবে 12 প্লাস 3, তার মানে তোমার এখানে 12 না লিখে ডিরেক্ট কত লিখে দেবা বলো তো 15 লিখে দেবা। এখন কত লিখে দেবা 15 লিখে দেবা, কারণ কি কারণ তোমার বেগ হচ্ছে কি তোমার বেগটা তো উল্টাইতে হবে, তাহলে কত 12 আর এই বাতাস হচ্ছে এইদিকে, তাহলে কত হবে 3 যোগ হবে, তার মানে আগের মতোই সব। এখন জাস্ট কি এখন দুটো আসলো, একটা হচ্ছে কি 5, একটা হচ্ছে কি বলতো 15, বুঝতে পারতেছো শেষ। এখন যদি বলে বাতাসটা ওইদিকে যাচ্ছে তাহলে কি হবে, তুমি বেচারা যাচ্ছ এইদিকে 12তে আর বাতাসটা যাচ্ছে ওইদিকে অপোজিট দিকে যাচ্ছে, তাহলে একটা ভেক্টর যদি পি এদিকে হয় কিউ যদি এদিকে হয় তাহলে কি করতে হয় ম্যানেজ করতে হয়, তখন তোমার আলটিমেটলি এই এটা কত হয়ে যাবে 15 না হয় 12 থেকে 3 বাদ দিলে কত হবে তখন 9 হবে, কত হবে 9 হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। যদি এইদিকে হয় মানে তোমাকে তোমারটাকে জাস্ট উল্টাই নিবা, তোমার বেগটা কি উল্টাই নিবা করে তুমি জাস্ট মানটা ক্যালকুলেশন করে দিবা। সো এই টাইপের ম্যাথ যদি আসে আশা করি পারবা, যদি বাতাসেরটা আসে। যাই হোক, সো বৃষ্টি সংক্রান্ত আশা করি এর বাইরে আর কোনো কোশ্চেন আসার পসিবল না। সো এখন আমরা সামনের দিকে দেখি। সো দেখো বৃষ্টির যে এই যে ম্যাথটা দেখো তোমরা তোমাদের কিন্তু বইয়েতে এবং হচ্ছে বইতে চাইলে প্র্যাকটিস করতে পারো, অথবা তোমাদের দেখবা যে কোশ্চেন যে পেপার আছে ওইখানে দেখো যে বৃষ্টি সংক্রান্ত ম্যাথগুলো আছে, এগুলো যদি একটু ভালো করে প্র্যাকটিস করো তোমরা আশা করি এটা একবারে মানে হয়ে যাবে, কারণ এই টপিকটা খুবই সিম্পল, এই বৃষ্টিটা জাস্ট একটু বুঝলেই হয়ে যায়। এবার আসি নৌকা নদী সংক্রান্ত, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস, তোমার তো আর বড় বড় ম্যাথ করা লাগবে না, এখানে জাস্ট এমসিকিউর জন্য যেগুলো লাগে ওগুলাগুলি হবে, মানে এখন ধর তোমাকে মানে অতটা বড় ম্যাথ করা লাগবে না। দেখো এটা হচ্ছে আমাদের নদী, এটা হচ্ছে কি নদী, এখানে আমাদের বিভিন্ন কেস আছে, কেসগুলো একটু মনে রাখলে হবে। যে ধরো এই বেচারা সোজা এই পারে যেতে হবে, নদীতে তো স্রোত আছে, স্রোত বললাম কি রেখে বললাম যে স্রোতের বেগ হচ্ছে ধরো ইউ, স্রোতের বেগ কত ইউ, তাহলে এই বেচারা যাবে সোজা, তাহলে সে কি সোজা যেতে পারবে কোনোদিন, সোজা কিন্তু যেতে পারবে না, যেতে পারবে না, তাহলে কি করতে হবে তাকে অবশ্যই কি করতে হবে এইদিকে মানে এর থেকে বেশি অ্যাঙ্গেল রওনা দিতে হবে। তো এটাকে রওনা দিল কি বলতো ভি, বের করতে বললো, বের করতে বললো কিনা বলো, তাহলে এই পারে সে পৌঁছাতে পারবে। তার মানে সোজাসুজি যদি তাকে পৌঁছাতে হয় অবশ্যই কি করতে হবে তাকে 90 থেকে বেশি কি একটা অ্যাঙ্গেলে কি করতে হবে আলটিমেটলি ই করতে হবে মানে যেতে হবে। তো তোমাকে যদি বলে যে এই কোণটা কত থিটাটা কত এটা বের করো, একেবারে সহজ। দেখো এই থিটা মানে কি, এটা তো এদিকে যাচ্ছে সেই ভিবিকে, আর তোমার স্রোত আছে কোন দিকে ইউকে, তার মানে ইউটাকে প্রতিস্থাপন করে এখানে আনো, মানে ইউটাকে কোন দিকে আনো ইউ ইউ এটা আনো, তাই কি না? তাহলে দেখো আমরা জানি কি থিটা ইকুয়ালস টু কত হয় আমাদের, ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে আমাদের বলতো যে লম্ব বাই কত হবে ভূমি। তাহলে দেখো লম্ব কোনটা, থিটার বিপরীত হচ্ছে লম্ব, তাহলে কত হবে ইউ, আর এখানে ভূমিটা কত, ভূমিটা হচ্ছে কত এই যেটা এই মানে হচ্ছে ভূমি হচ্ছে কোনটা এই যেটা, তাই কি না? এই যে দেখো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি এবং এর সঙ্গে যে কোণ সেটা কি আমাদের ভূমি না? হ্যাঁ ভূমি, তাহলে কোনটা তাহলে এটা, তো এটা বের করবো কিভাবে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে তোমার ইউ আর এটা হচ্ছে কি ভি, তাহলে এটা কত হবে √/2
ভি স্কোয়ার মাইনাস কত হবে বলতো ইউ স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস কত হবে ইউ স্কোয়ার, তাহলে নিচে হবে কত বলতো রুট ওভার কত হবে ভি স্কোয়ার মাইনাস কত ইউ স্কোয়ার। তো তোমাকে ওই যে আমরা যে সামান্তরিকের যে লব্ধি বের করার সূত্র শিখলাম এটা করার কোনো দরকার নাই, 90 ডিগ্রি থাকলে চোখ বন্ধ করে এরকম করে অ্যাপ্লাই করে দেবা। দেখো তোমার আসলে সামান্তরিক সূত্র শেখা লাগতেছে না, যে প্রতিটা ম্যাথ তুমি এভাবে করে দিচ্ছ, বুঝতে পারতেছো? তো যাই হোক, তাহলে এখানে আমাদের অথবা চাইলে তুমি এটাকে ইউজ করতে পারো। দেখো যেহেতু আমরা কোনটা জানি, আমরা জানি এটা জানি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে কি আমাদের এটা থিটা হলে এটা কি লম্ব, লম্বর সাথে অতিভুজের সম্পর্ক আর সাইন এর, তাহলে লিখতে পারো সাইন থিটা একই তো আসবে, সাইন থিটা ইকুয়ালস টু কত আসবে আমাদের লম্ব, লম্ব হচ্ছে কত ইউ, আর এখানে কত আমাদের এটা হচ্ছে কি ভি, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কত আসবে ইউ বাই ভি। সো এটা আসলে কি আমাদের থিটা, কত আসলে থিটা। এখন তোমাকে যদি বলে যে এই অনুকূলের সাথে মানে কি এই যে স্রোত পারের সঙ্গে কত ডিগ্রি কোণ, তাহলে কি করতে হবে তোমাকে 90 আর কে থিটা যোগ করতে হবে, কি করতে হবে 90 থিটা যোগ করতে হবে, বুঝতে পারতেছো? সো এটা তো এটা মানে যদি তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা বের করতে তাহলে কত হবে 90 এর সঙ্গে এই থিটাটা যোগ করতে হবে, তাহলে শেষ। আর তোমাকে যদি বলে যে স্রোত এদিকে যাচ্ছে, এই ব্যাচটা যাচ্ছে এদিকে, তাহলে লব্ধি বেগ সে কত লব্ধি বেগে যাবে, তাহলে সেটা হবে কোনটা, এই যে এটা কত হবে এটা হবে। সো তোমাদের ম্যাথে যেটা বলে এই টাইমটা বের করতে বলে, কি বলে এই সময়টা বের করতে বলে, যাইতে কতটুকু টাইম লাগবে। দেখো সো আমরা ফর্মুলা জানি কি এসি কষ্ট কি জানি ভিটি, এসি কষ্ট কি বলতো ভিটি। এখন এসটা কত, এটা নদীর প্রস্থ, নদীর প্রস্থ দেওয়া থাকে, এটা ডি দেওয়া থাকে, ধরো ডি নদীর প্রস্থ বললাম ডি। তাহলে বেগ তুমি যাচ্ছ কোন দিকে, তুমি যাচ্ছ সোজা বরাবর, মানে সোজা বরাবর তোমার যাওয়া দরকার, তাহলে তুমি বেগ কি নিবা, এটা নিবা, এটা নিবা না, তোমার কি নিতে হবে যে দেখো তোমার ভি আর ইউ কিন্তু এখন নাই, তার মানে তোমার কি যেহেতু তুমি সোজা বরাবর ডিস্টেন্স নিচ্ছ ডি, তার মানে তোমাকে এই বরাবর বেগ নিতে হবে, আর এই বরাবর বেগটা কত রুট ওভার ভি স্কোয়ার মাইনাস কত ইউ স্কোয়ার। তাহলে ভির বদলে কি বসাবে এখানে, এখানে হবে কত ভি স্কোয়ার মাইনাস কত হবে ইউ স্কোয়ার, এখানে কত টি, তাহলে এখানে টি ইকুয়ালস টু কত হবে ডি ইকুয়ালস টু কি রুট ওভার ভি স্কোয়ার মাইনাস কত হবে ইউ স্কোয়ার হবে। সো এটাই হচ্ছে কি আমাদের আনসার। সো তাহলে তোমাকে যদি নদীতে পার হইতে কতটুকু টাইম লাগবে আশা করি এটা পেরে যাবা। সো একেবারে সহজ করে বুঝাই দিলাম। তোমাকে যদি কি হয় এটা থিটাটা বের করবো কিভাবে, এই যে আমরা যে এত বারবার শিখাইছি, দুইবার ওই বৃষ্টির ক্ষেত্রে শিখলাম, আবার ওইখানেও শিখাইছি, আবার এখানেও শিখলাম, বুঝতে পারতেছো? তুমি এটা মনে রাখবা, তুমি যে দিক বরাবর যাবা ওই দিক বরাবর ভিটা নিবা, বুঝতেছো? এখন তোমাকে যদি বলে যে নদীর পার বরাবর কতটুকু যাবা, দেখো ধরো তোমাকে বললো ধরো হচ্ছে এখান থেকে ধরো এই ডিস্টেন্সটা যাবে, ধরো হচ্ছে কি এখানে বললো এই ডিস্টেন্সটা ডি দেওয়া আছে, কি দেওয়া আছে ডি দেওয়া আছে, কি দেওয়া আছে ডি, তাহলে এই ডিস্টেন্সটুকু যাইতে তার কত টাইম লাগবে, তাহলে আমরা জানি কি এস ইকুয়ালস টু কি জানি বলতো ভিটি, তাই কি না? তাহলে এস সমান কত হবে ডি, ভি বলতে কি তুমি যাবা কোন বরাবর, এবার এই বরাবর, এই সোজা বরাবর, তো এই সোজা বরাবর যদি যাও তাহলে এখানে কে কাজ করতেছে ইউ, তাই কি না? তোমার তুমি যাবা এই সোজা বরাবর, ইউ কাজ করতেছে কোন বরাবর, ইউ বরাবর এদিকে কাজ করতেছে, প্লাস দেখো তোমার এই ভি তো কি কাজ করতেছে না, মানে ভির একটা উপাংশ কিন্তু কাজ করতেছে, তাই কি না? কোন উপাংশ, ধরো এই যে এই উপাংশটা, কোন উপাংশ এটা, তাহলে এটা যদি আলফা হয় তাহলে কি বলতে পারো যে যে বড় আলফা ওটা কি বলতো কস থিটা, তাহলে কত হবে তোমার ভি কি হবে কস আলফা ইনটু কত হবে এখানে টি বসাবা, কি বসাবা টি বসাবা, বুঝতে পারতেছো? তার মানে এই ডিস্টেন্স বললে ফর্মুলা হবে এটা, আর যদি আনুভূমিক বলে যায় তাহলে ডি ইকুয়ালস টু কত হবে ডি ইকুয়ালস টু ইউ প্লাস ইউ তো এইদিকে, তাই না? আর এটাকে আমরা উপাংশ নিয়ে ভাগ করবো, কোন উপাংশ ভাগ করবো আনুভূমিক বরাবর। আবার দেখো এটা হচ্ছে আমাদের কি ইউ, ইউ এইদিকে, আবার এটার একটা উপাংশ আছে, এই উপাংশটা কোন দিকে হবে এইদিকে, এটা হবে কত আমাদের কত হবে ভি কস কত হবে আলফা হবে, বি কস কত আলফা। তাহলে দেখো ইউ এইদিকে কাজ করতেছে, এটাও এইদিকে কাজ করতে, তাহলে এই দুটোর যোগফল হবে না, কারণ দুটো ভেক্টর যখন একই দিকে কাজ করে তখন কি যোগ হয়, তাহলে এটা কত হবে ইউ প্লাস কি হবে ভি কস আলফা ইনটু কত হবে টি হবে। তাহলে এই ডিস্টেন্স বের করতে যাইতে তার কত টাইম লাগবে সেটা হচ্ছে কোনটা, তখন ফর্মুলা হবে এটা, বুঝতে পারতেছো? আশা করি বুঝার কথা। এই দুটা ম্যাথই আসে, আরেকটা আসে সেটা হচ্ছে সর্বনিম্ন টাইমে যদি কেউ ওই পারে যেতে চায় তাহলে তাকে কত ডিগ্রি কোণে যেতে হবে, এটা একটু এমসিকিউতে আসে। দেখো এটা হচ্ছে নৌকা, সর্বনিম্ন টাইমে যাবা, সর্বনিম্ন যদি টাইমে যেতে চাও তাহলে কি করবা সোজা বরাবর রওনা দিবা, মানে কত ডিগ্রি কোণে রওনা দিবা 90 ডিগ্রি, বুঝতে পারতেছো? তুমি যদি বলো যে সর্বনিম্ন টাইমে আমি নদীটা পাড়ি দিব, তাহলে তোমাকে অবশ্যই কত ডিগ্রি কোণে যেতে হবে 90 ডিগ্রি, মানে তোমাকে নৌকাটা চালাতে হবে এই 90 ডিগ্রি বরাবর। আর তোমাকে যদি বলে যে সোজা বরাবর যাব তাহলে কি করতে হবে, তোমাকে অবশ্যই 90 থেকে বেশি কোণে কি করতে হবে নৌকাটাকে চালাতে হবে, তাহলে তুমি যেতে পারবা। সো এটা কিন্তু এমসিকিউ তে অনেকবার আসে, সো এটা একটু মনে রাখো, তাহলে আশা করি নৌকা নদী নিয়ে আর তোমাদের কোনো কোশ্চেন থাকার কথা না। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল কোন দেওয়া আছে কিনা, হ্যাঁ দেওয়া আছে। আচ্ছা দেখো এক্সাম্পল যদি দেওয়া আছে করে দেই। সো 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় একজন লোক এত বেগে লম্বভাবে পতিত বৃষ্টির কি সম্মুখীন হলো, রক্ষার ভিতরে তাকে কত ডিগ্রি কোণে ছাড়া ধরতে হবে, সহজ বিষয়। দেখো সো কত বেগে যাচ্ছে 4 মিটার, তার মানে লোকটা যাচ্ছে কত, এটা 4 মিটার পার সেকেন্ড বেগে, তারপর বেগে লম্বভাবে পতিত, বৃষ্টিটা পড়তেছিল কি লম্ব বরাবর, তাহলে এর বেগটা কত সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টিটা পড়তেছিল, তাই কিনা? বৃষ্টি হতে রক্ষা পেতে হলে তাকে কত কোণে ছাড়া ধরতে হবে, তাই কিনা? তার মানে আমরা কি করবো, যেহেতু এটা আপেক্ষিক বেগ তাহলে 4টাকে উল্টাই দেবো, উল্টাই দিলে কোনটা হবে এদিকে আসবে, এটা আসবে কত 4, তাই কিনা?
তাহলে আমাদের কত কোণ অ্যাঙ্গেলটা বের করতে বলছে। আমি ধরলাম যে এটাকে কত কোণে ধরতে হবে, এটা হবে থিটা কোণে ধরতে হবে। কত কোণ? থিটা কোণে সাজারা ধরতে হবে। তাহলে এটা থিটা হলে কোনটা হবে? এটা থিটা হবে। তাহলে তুমি জাস্ট এটাকে দেখো, এটা লম্বা, এটাকে ট্রান্সফার করে দাও এখানে। এখানে আসবে কত? তোমার 4 আসবে। কত আসবে? 4। তোমার অ্যাঙ্গেলটা বের করবা, তুমি তো এটা জানো, এটা কত? 4। আর এটাও কত? 4। তাহলে আমরা কি জানি যে tan থিটা, tan থিটা সমান কি জানি? লম্ব বাই ভূমি। লম্ব বাই কত? 4, আর ভূমি হচ্ছে কত? 4। তাহলে থিটা ইকুয়ালস টু কত আসবে? tan ইনভার্স কত আসবে? আলটিমেটলি এখানে 1 আসবে, আর আমরা জানি এর মান কত? 45 ডিগ্রি। দেখো কত সহজ, বুঝতে পারছো? একেবারে সহজ। তোমার এই সমস্ত ম্যাথ খুবই সহজ, তুমি যদি বুঝতে পারো। না বুঝতে পারলে তো অনেক কঠিন লাগবেই, কিন্তু তুমি যদি বুঝতে পারো এটা খুবই সহজ ম্যাথ। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের নৌকা নদীর যেহেতু ম্যাথ নাই, জাস্ট আমি একটা এক্সাম্পল দেই। যে ধরো কি করছে, একজন কোনো একটা মাঝি একটা নদীর প্রস্থ দেওয়া আছে, ধরো 100 মিটার। কত আছে? 100 মিটার। সে কি বললো যে স্রোত যাচ্ছিল হচ্ছে ধরো কত, এটা কি ধরে ধরো হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। কত মিটার? 4 মিটার পার সেকেন্ড। আর এই বেচারা এদিকে যাচ্ছিল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। কত মিটার? 5 মিটার পার সেকেন্ড বেগে। তোমাকে বললো যে নদীর সে অপর প্রান্তে পৌঁছাবে, পৌঁছাইতে কতটুকু টাইম লাগবে? তাহলে টাইম লাগবে, দেখো আমাদের ডিসটেন্স দেওয়া আছে, আমরা জানি তাহলে কি এস ইকুয়ালস টু কত হবে? ভিটি, তাই কি না? তাহলে টাইম টি ইকুয়ালস টু কত হবে? আমাদের এস বাই ভি। এস মানে কত? ডিসটেন্স। ডিসটেন্স হচ্ছে কত? 100। আর এখানে আমাদের ভিটা নিতে হবে। এখন আমরা কোন ভিটা নিব? আমরা ওই ভিটা নিব যেটা হচ্ছে কি, আমরা যে বরাবর যাবো, আমরা কোন বরাবর? এই বরাবর যাবো, তাহলে এই বরাবর ভিটা নিতে হবে। এই বরাবর ভিটা পাবো কিভাবে? দেখো, এটা তো আমাদের লোভ দেয়, আমরা তো জানি না এটা। এটা বের করার কি সহজ টেকনিক। এটা হচ্ছে কত? আমাদের 5। আর এটাকে প্রতিস্থাপন করে এখানে, তাহলে সেটা কত? 4। তাহলে এটা 5, এটা 4, তাহলে এটা অবশ্যই কত হবে? 3 হবে। কত হবে? 3। কি কেমনে পেলাম? জাস্ট কি অ্যাপ্লাই করে বলো তো? পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করে। রুট ওভার কত হবে? যে 4 স্কয়ার মানে 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার 9, 9 কে রুট করলে কত? 3। তাহলে এখানে বসাবে কত? ভিটা বসাবে কত? 100 বাই কত হবে? 3। তাহলে তোমার কত আসবে? এটা 33 পয়েন্ট কত? 33 সেকেন্ড। অথবা বলতে পারে এই থিটাটা কত? এই থিটা বের করতে পারবা না? অবশ্যই বের করতে পারবা। তুমি লেখো tan থিটা। tan থিটা ইকুয়ালস টু কি জানি? লম্ব বাই কি? ভূমি। লম্ব হচ্ছে কত? 4, আর ভূমি হচ্ছে কত? ভূমি হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে কত? 3। তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স কি? 4/3। তাহলে তোমার এই টোটাল অ্যাঙ্গেলটা কত? 90 প্লাস থিটা। 90 প্লাস থিটা মানে কত? tan ইনভার্স 4/3। আশা করি এই সমস্ত ম্যাথ খুবই খুবই সহজে পেরে যাবা, যদি তুমি বেসিকটা বুঝে থাকো। দেখো আমি তোমাকে বেসিকটা বুঝিয়ে দিলাম, খুবই সুন্দরভাবে বুঝাইছি, আস্তে মানে অল্প আস্তে ধীরে, যাতে করে তোমরা বেসিক বুঝতে পারো। কেউ যদি না বুঝতে পারো, ভিডিওটা পজ করে আবার রিপিট করবা, আশা করি 1-2 বার দেখলে এটা কি বুঝে যাবে। সো এবার আমরা যদি আসি পরের পার্টটা, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্ট জিনিসটা কি, এগুলো একটু বুঝি আমরা। যে ধরো আমরা কি বুঝি, যে ধরো 2 ইন্টু লিখলাম 5, এই মানটা কত হয়? 10 হয়। আবার একই জিনিস যে 2 প্লাস হচ্ছে কত? 5, এটা কত হয়? 7 হয়, তাই কি না? আবার 2 মাইনাস 5, এটা কত হয় বলো তো? -3 হয়। তার মানে দেখো একই জিনিস, এখানেও 2 এখানেও 2, কিন্তু মাঝখানে চিহ্নগুলো আলাদা। এগুলা কি বলতো? এগুলা কি বলি? এক একটা অপারেটর। কি বলি? অপারেটর, মানে যে কোনো কিছুকে অপারেট করে। যেমন এই বেচারার কাজ কি? যাকে পায় তাকে ধরে সে গুণ করে দেয়, তাহলে 5 দুগুণে 10। এর কাজ কি? যাকে পায় তাকে ধরে সে যোগ করে দেয়, কত? 7। এর কত হয়? -3। ঠিক ভেক্টরের ক্ষেত্রে একটা অপারেটর আছে, তাকে বলি আমরা ডেল, অথবা একে ন্যাবলা দেওয়া বলা হয়। এটা ডেল, ন্যাবলা বলা হয় আলটিমেটলি এটাকে। এই ডেল সমান কি? ডেল ইকুয়ালস টু হচ্ছে ডিডি এক্স, মানে পার্শিয়াল ডেরিভেটিভ বলা হয়। ডিডি এক্স অফ আই লিখবা, প্লাস ডিডি এক্স অফ কি বলতো? ওয়াই ইন্টু কি? জে, প্লাস কত? ডিডি এখানে কত? এক্স ওয়াই জেড ইন্টু কি বলতো? কে। সো এটা হচ্ছে একটা অপারেটর। কি বললাম? এটা একটা অপারেটর। ডেল এটা একটা কি বলতো? অপারেটর। কি করে? সেটা একটা অপারেট, একটা জিনিসকে কি অপারেট করে। বুঝতে পারতেছো? এটা কার মতো? দেখো আমরা এই যেমন যে গুণ যোগ প্লাস, ঠিক এই ডেলটা হচ্ছে আমার একটা অপারেটর। বুঝতে পারতেছো? এখন গ্রেডিয়েন্টটা কি? গ্রেডিয়েন্ট হচ্ছে যে তোমার একটা, দেখো ডেলটা একটা কিন্তু একটা ভেক্টর। কেন ভেক্টর বলো তো? এখানে কি আছে? আই জে কে আছে, কি আছে না? হ্যাঁ। সো ধরো এই ডেলকে তুমি একটা স্কেলার কোন একটা কিছু দ্বারা গুণ করবা, তখন তাকে বলে আলটিমেটলি কি? গ্রেডিয়েন্ট। কি বলি? গ্রেডিয়েন্ট। তার মানে দেখো এটা হচ্ছে একটা ভেক্টর, আর এটা একটা কি? স্কেলার। আর স্কেলারকে ভেক্টর দ্বারা যদি গুণ করো, তাহলে অবশ্যই সেটা একটা কি আসবে? ভেক্টরই আসবে। কি আসবে? ভেক্টর আসবে। তার মানে এই গ্রেডিয়েন্টটা কি? গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর। কি বলতো? এটা একটা কি বলতো? ভেক্টর। আবারও বলতেছি, এটা একটা কি? ভেক্টর। জাস্ট এতটুকু বুঝা, আর কিছু বোঝার দরকার নাই। চাইলে আমরা একটা এক্সাম্পল দিতে পারি। দেখো আমি বললাম যে ফাইয়ের মানটা ধরো 2x²। কি বললাম? 2x²। কি বললাম? ফাইয়ের মান 2x² প্লাস 2x² ওয়াই বললাম। 2x² কি বললাম? ওয়াই বললাম। তাহলে তার গ্রেডিয়েন্টটা কত হবে? এই যেভাবে লিখবা যে ডেল্টা ডট কত হবে? 5। ডট দাও ঠিক হবে না, কারণ ডট সমান আরেকটা মিনিং বোঝায়। ডেল্টা 5, ডেল্টা 5 কি বোঝাবে? ডেল্টা। দেখো ডেল্টা মানে কোনটা? যেটা যে ডিডি এক্স অফ কত হবে, মানে এখানে আই দাও, প্লাস হবে কত? জে ইন্টু তোমার ডিডি এক্স অফ হচ্ছে ওয়াই, প্লাস ডিডি, এটা ডিজেড হবে, এটা হবে কত? কে। আর এখানে দিতে হবে কত? 5। এখানে কত হবে? 5। 5 সমান কত? 2x² হয়। 5 সমান কত? 2x² হয়। কত হবে? 2x² ইন্টু কত হবে বলতো? ওয়াই হবে। সো এবার কি করতে হবে তোমাকে?
এ দেখো এটা গুণ মানে কি সবার সাথে গুণ, তাহলে সবার সাথে গুণ হবে তোমার i ইন্টু ডিডি এক্স অফ হবে কত, এখানে হচ্ছে 2x স্কোয়ার ওয়াই প্লাস এখানে কত জে হবে ডিডি এক্স অফ কি হবে এখানে 2x স্কোয়ার ওয়াই প্লাস এখানে কি কে ইন্টু কত হবে ডিডি জেড অফ কত হবে তোমার 2x স্কোয়ার কত হবে ওয়াই হবে, তাই কিনা? এটাকে বলা হয় ডেরিভেটিভ, বুঝতে পারছো? ডেরিভেটিভ মানে দেখো এই যে ডিডি এক্স যারা বুঝুন আলটিমেট দেখো ডিডি এক্স টু এক্স টু দি পাওয়ার এন, এর ফর্মুলা হচ্ছে পাওয়ার সামনে আসবে পাওয়ার থেকে একবার যায়, তাহলে কি পাওয়ার সামনে আসলো পাওয়ার থেকে কি বার যাবে একবার যাবে, বুঝতে পারতেছো? মানে এটা একটা কাজ যেমন যে আমরা গুণ করলে কি হয় যে ডাবল হয়ে যায় এরকম না, সো এরকম যে আমাদের কি হবে পাওয়ার সামনে আসবে পাওয়ার থেকে একবার যাবে। দেখো তাহলে এখানে তো আমাদের আই আছে, আইটাকে রেখে দাও, তুমি এক্স দেখো যেটা আছে শুধু তাকেই করতে পারবে, এক্স এর সাপেক্ষে এক্স এ করা যায় আর বাদ বাকিগুলো করা যায় না, তার মানে বাদ বাকি করা যায় না মানে এগুলো ধ্রুবক, তাহলে কি থাকবে 2y থাকবে তোমার এখানে, আর এক্স স্কোয়ার আছে তার মানে পাওয়ার সামনে আসবে মানে কি 2 সামনে আসবে পাওয়ার থেকে একবার যাবে, এক্স থেকে যদি মানে 2 থেকে একবার দিলে গেলে কি থাকে বলতো এক্স থাকে, এটা আসলো প্লাস জে দাও, এই যে প্লাস কি জে আছে জে দাও, আবার ডিডি এক্স অফ দেখো এটা ওয়াই সরি এটা হবে কত ওয়াই, দেখো এবার তুমি ওয়াই কে কার সাথে করবে শুধুমাত্র ওয়াই এর সঙ্গেই যাবে, তাহলে এক্সটা কি কনস্ট্যান্ট তাহলে কত হবে 2x স্কোয়ার, তো ওয়াই এর পাওয়ার কত 1 পাওয়ার সামনে আসবে তার মানে পাওয়ার সামনে আসলে এবং ওয়াই থেকে পাওয়ার থেকে একবার যাবে মানে কত 1 থেকে 1 বাদ দিলে কত 0, তার মানে আলটিমেটলি ওয়াই টু দি পাওয়ার 0 সমান কত আসে 1, কত আসে 0 আসে মানে 1 আসে, কত আসে 1 ইনটু ওয়াই টু দি পাওয়ার 0 সমান কত আসে আলটিমেটলি 1 প্লাস আর এখানে যেটা আছে কোথাও নাই তাহলে কোনো কিছু নাই মানে কত হবে 0, কারণ এর সাপেক্ষে কোনো কিছু করতে গেলে সেটা কি আসবে বলতে 0 আসবে। সো এটাই হচ্ছে কি আমাদের গ্রেডিয়েন্ট, তার মানে কি বুঝলা গ্রেডিয়েন্ট হচ্ছে কি একটা স্কেলার নাকি ভেক্টর ক্ষেত্র, এটা মনে রাখবা, গ্রেডিয়েন্ট হচ্ছে একটা অবশ্যই একটা ভেক্টর ক্ষেত্র, কারণ এখানে কি আছে আই এবং জে আছে, বুঝতে পারতেছো? সো তার মানে কি শিখলাম এখানে ডেলটা হচ্ছে একটা অপারেটর, একে বলে কি ভেক্টর অপারেটর, এর নাম একটা কি আছে ন্যাবলা, নাম আছে কি বলতো ন্যাবলা, একটু শিখা রাখো, এটা হলো গ্রেডিয়েন্ট। এবার আমরা আসি ডাইভারজেন্স, ডাইভারজেন্স জাস্ট একই, দেখো এবার ধরো একটা ভেক্টর মানে হচ্ছে এরকম একটা ক্ষেত্র আছে, এটা আই ডেল ডট কি করবে এই একটা এটাকে ডট গুণন, কি গুণন বলতো ডট গুণন, কি গুণন ডট গুণন, ডট ডাইভারজেন্স মিল আছে, ডট গুণন কি বলতো এটাকে ডাইভারজেন্স বলে। যেমন যদি একটা এক্সাম্পল পড়ি, ধরো এ সমান কি দেওয়া আছে একটা ভেক্টর দেওয়া আছে, এর সমান তোমার দেওয়া আছে 2i প্লাস দেওয়া আছে 3j প্লাস কি দেওয়া আছে 3k, কি দেওয়া আছে 3k, তোমাকে বের করতে হলো তাহলে কত হবে যে ডেল্টা ডট এ বের করতে হবে, তাহলে দেখো ডেল্টা ডেল্টা মান কত হচ্ছে আলটিমেটলি আই কত হবে ডিডি এক্স প্লাস জে তোমার কত হবে ডিডি কত হবে ওয়াই প্লাস কে তোমার কত হবে ডিডি অফ কত হবে বলতো জেড হবে, তাই কিনা এটা হবে। এর সঙ্গে ডট গুণন কত আই, ডট গুণন হচ্ছে আই হচ্ছে কত আমাদের 2i প্লাস হচ্ছে কত 3j প্লাস হচ্ছে 5k, কি বলতো কি 5k, এটা তাহলে আমরা কি জানি আয়ের সঙ্গে আই গুণ হবে, তাই কিনা ডট গুণ মানে কি আয়ের সঙ্গে আই থাকবে এবং ওটা বাদ চলে যাবে, তাহলে তোমার কি থাকবে ডিডি এক্স অফ কত হবে বলতো এখানে কত হবে 2 হবে প্লাস জে ইন্টু কত থাকবে ডিডি ওয়াই অফ কত হবে 3 হবে প্লাস এখানে কত ডিডি জেড অফ কত হবে বলতো এখানে কত 3k, কত 3k, বুঝতে পারতেছো সহজ বিষয়। আয়ের সঙ্গে আই মানে কত 2, এর সাথে মাল্টিপ্লাই করলে 2 থাকবে কারণ আই আই 1 হয়ে যাবে, আবার জের সঙ্গে জের হবে তাহলে কত হবে 3 এবং কে এর সঙ্গে কি হবে কে হবে এটা। একটা জিনিস মনে রাখো কোন একটা কিছুকে ধরো ডিডি এক্স অফ কোন একটা ধ্রুবককে করলাম যেমন 5 অথবা 6 অথবা 7 যাই কিছু হোক না কেন, ধ্রুবককে যদি করো তাহলে কত আসে 0 আসে, কত আসে 0 আসে, তাহলে এটা তো একটা ধ্রুবক, ধ্রুবককে ডেরিভেট করলে কত আসবে 0 আসবে, এটাকেও করলে 0 আসবে, এখানে করলে কি আসবে 0 আসবে, তাহলে টোটাল আসবে কত বলতো 0, তার মানে আমাদের ডাইভারজেন্সটা কি বলতো 0, ডাইভারজেন্স কি 0, এবং ডাইভারজেন্স যদি 0 হয় আবারও বলতেছি যদি তোমার আলটিমেটলি কি হয় এই যে ডেল্টা ডট কি বলতো ভি এটা যদি কি হয় 0 হয় তখন তাকে বলি সেটাকে বলি সলিনয়েডাল, কি বলি সলিনয়েডাল, সলিনয়েডাল সেটাকে কি বলি বলতো সলিনয়েডাল। আবার তোমার এই যে এই মানটা যদি কি আসে, আচ্ছা এটাকে আমি একটা আলাদা পেজে লিখে দেই তাহলে সুন্দর হবে, কারণ এইগুলা একটু ইম্পর্টেন্ট। তোমার যদি কি আসছে যে ডেল্টা ডট যে কোনো একটা ভেক্টর, ভেক্টরকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, এটা যদি 0 হয় তখন তাকে বলি কি ওই ক্ষেত্রটাকে বলি সলিনয়েডাল, কি বলি সলিনয়েডাল। সলিনয়েডাল মানে কি আলটিমেটলি ধরো তোমার এটা একটা কি ধরো একটা 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 জানালা চিন্তা করো, জানালা চিন্তা করো, এই জানালা ধরো বাতাস আসতেছে, যে পরিমাণ বাতাস আসতেছে সেই পরিমাণ কি বলতো বের হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছো? সো এটাকে বলবো কি আলটিমেটলি এটা কি 0, তার মানে ডেল্টা ডট ভি ইকুয়ালস টু 0, মানে ধরো জানালা চিন্তা করো, জানালার ভিতরে যে পরিমাণ বাতাস আসতেছে সেই পরিমাণ বাতাসটা বের হয়ে যাচ্ছে, সো এটাকে বলবো কি সলিনয়েডাল বা তোমার কি ডেল্টা ডট ভি ইকুয়ালস টু কত 0, তখন ডাইভারজেন্সটা 0 হবে। আবার তোমার ধরো ডেল্টা ডট কি বলতো ভি, এই মানটা যদি পজিটিভ হয় কি হয় পজিটিভ হয়, মানে ইনপুট যতটুকু আসবে আউটপুট ততটুকু যাবে না, আলটিমেটলি কি হবে তোমার এটাকে যদি চিন্তা করো এটা কি হবে প্রসারিত হবে, কি হবে প্রসারিত হবে, কি হবে প্রসারিত হবে, প্রসারিত হওয়া মানে কি
তার ভলিউমটা বাড়বে। কি বললাম, ডেল্টা ডট ভি যদি বড় হয় তাহলে কি তার ভলিউমটা বাড়বে এবং তার ঘনত্বটা কি হবে, কমবে। কি বললাম, মানে ভলিউম বাড়া মানে কি, তোর একটা জিনিস ফুলে দেখো, একটা বেলুন ফুলে প্রসারিত হচ্ছে, তার কি তার ঘনত্বটা কি কমে যাবে না? হ্যাঁ, ভলিউম বাড়বে কিন্তু ঘনত্বটা কি বলতো কমবে, এটা। আবার দেখো তোমার যদি কি বলে ডেল্টা ডট ভি, এটা যদি কি হয় আলটিমেটলি নেগেটিভ হয়, তাহলে কি হবে, এটা সংকুচিত হয়ে যাবে। কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। কি হবে, সংকুচিত হবে। তার মানে ভলিউমটা কি হবে, ভলিউমটা কমবে কিন্তু ঘনত্বটা কি বলতো বাড়বে। সো এটা একটু দেখে নিও। আমরা বলতেছি ডেল্টা ডট ভি ইকুয়ালস টু 0 মানে সলিডার, মানে যে পরিমাণ আসবে বের হবে। এটা মানে কি, যে পরিমাণ আসবে সে পরিমাণ বের হবে না। সো এটা কি হবে, প্রসারিত হবে এবং ভলিউমটা কি করবে আলটিমেটলি বলতো কি বড় হবে, আর কি বলতো ঘনত্বটা কমতে থাকবে। আর এটা হচ্ছে কি, ঘনত্বটা কি সংকুচিত হবে, মানে আয়তনটা সংকুচিত হবে, ফলে ঘনত্বটা কি বলতো বেড়ে যাবে। সো এটা হচ্ছে কি আমাদের ডাইভারজেন্স থেকে, এটা একটু মনে রাখবা। সো এবার আসি আমাদের সর্বশেষ টপিক, সেটা হচ্ছে কার্ল। কি আসি, কার্ল। কার্ল জিনিসটা এরকমই, সেটা হচ্ছে কত আমাদের কি আগে ছিল কত ডট গুণ, এবার হবে কত ক্রস গুণ। কি বলতো ক্রস গুণ, কি বলি কি আলটিমেটলি কার্ল। কি বলি কার্ল। ধরো একটা এক্সাম্পল হিসাবে যদি বলি যে তোমার ভি দেওয়া আছে, ভি দেওয়া আছে কত 2x প্লাস 2xi প্লাস দেওয়া আছে 2y z কে দেওয়া আছে, এই দুটোই দেওয়া আছে, আর কিছু দিলাম না, মানে যে দেয় নি। তাহলে কত হবে ডেল্টা ক্রস কি ভি, এটা ইকুয়ালস টু কত হবে, দেখো এই যে এরকম যে আই এখানে কত জে, এখানে কি দিবে কে, এখানে কি করো ডেল্টা, ডেল্টা সমান কি আছে যে আবার লিখলাম না আই, তার কি আছে ডিডি এক্স প্লাস কি আছে জে ডিডি ওয়াই প্লাস কি আছে কে ডিডি কি জেড আছে। তাহলে এখানে আই এর কোএফিশিয়েন্ট লিখতে হবে ডিডি এক্স হবে, এখানে জেড কোএফিশিয়েন্ট কত ডিডি ওয়াই হবে, আর এখানে কে এর কোএফিশিয়েন্ট কত হবে ডিডি কত হবে জেড হবে, তাই কি না? আবার এখানে কি দেখো, এটা কি লিখলাম, এই যে ডেল্টাটা লিখলাম, এবার ভিটা লেখো, ভিটা হচ্ছে কত আমাদের 2x, এখানে দেখো আই এর যে কোনো সহগ আছে নাই, তার মানে কত 0, কে সহগ কত বলতো 2yz, কত আছে 2yz। সো এটা যেটা আসবে এটাকে কি করতে হবে, জাস্ট এখন আমরা যেভাবে মানটা বের করি ক্রস গুণ করি ওইভাবে করবা, জাস্ট এটাকে লেখাই দিলাম। এভাবে আলটিমেটলি কি আমাদের কার্লের মানটা বের করে। সো এই কার্লের মান যদি আলটিমেটলি কি হয় 0 হয়, কি হয় বলতো, এটা একটু আমাদের ইম্পর্টেন্ট, যে কার্লের মান যদি 0 হয় তাহলে ওই ভেক্টর ফিল্ডটা ঘূর্ণনশীল না, মানে ঘুরবে না। ঘুরবে মানে কি, দেখো যখন ওই যে দেখো যে আলটিমেটলি যে বাতাস দেখো এখন তো প্রচন্ড গরম, ওই যে বলে না ঘূর্ণিঝড় আসবে, দেখছো কিনা অনেকে দেখছো যে পানিগুলো মনে হয় যে এরকম বাতাসগুলো এরকম ঘুরতেছে, বুঝতেছো? মানে যে রোটেশন একটা কি, একটা ঘূর্ণনশীল একটা কোনো কিছু কি বুঝায়। সো এটাকে আমরা কি কাল দ্বারা বুঝাই, বুঝতে পারতেছো? তার মানে আলটিমেটলি ডেল্টা ক্রস ভি যদি সেটা কি হয় 0 হয়, তখন তাকে বলবো কি এই ভেক্টর ফিল্ডটা কি অঘূর্ণনশীল। কি বলতো, অঘূর্ণনশীল। এটা কি বলতো, অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল মানে কি ঘুরবে না, এটা কি অঘূর্ণনশীল। দেখো ডট গুণে কি সলিনয়েডাল, কিন্তু সলিনয়েডাল মানে কি যে কোনো আসতেছে ওই মানে বের হয়ে যাচ্ছে 0। আর দেখো এটা কি অঘূর্ণনশীল, আবার বলতেছি যে ডেল্টা ক্রস ভি ইকুয়ালস টু 0, তার মানে এটা কি অঘূর্ণনশীল। এখন কোন একটা যদি অঘূর্ণনশীল হয় মানে ঘুরতেছে না, স্থির আছে, তার মানে কি বলবো তাকে সংরক্ষণশীল বলবো। কি বলবো, সংরক্ষণশীল। কি বলবো তাকে, সংরক্ষণশীল, মনে রাখবা সংরক্ষণশীল বা কনজারভেটিভ, বুঝতে পারতেছো? যদি কি হয় ডেল্টা ক্রস ভি ইকুয়ালস টু 0 হয়, তখন তাকে বলবো অঘূর্ণনশীল, বা একে আমরা কি বলি যে সংরক্ষণশীল। এটা আবার মনে রাখবেন যে অঘূর্ণনশীল অসংরক্ষণশীল কিন্তু না, মানে জাস্ট উল্টা পাল্টা মনে রাখবা। এখানে অ আছে এখানে অ নাই, মানে যদি তোমাকে কনফিউশন থাকে আর কি বললাম, কিন্তু কনফিউশন থাকার কোনো আমি কি চিন্তায় আসে না। এখানে কি তোমাকে ডেল্টা ক্রস ভি মানে 0, 0 মানে কি ওই ভেক্টর ফিল্ডটা ঘুরতেছে না, ঘুরতেছে না মানে কি সেটা সংরক্ষণশীল অবস্থায় আছে। কি আছে বলতো, সংরক্ষণশীল অবস্থায় আছে। আবার তোমার যদি কি হয় যে ডেল্টা ক্রস ভি ইজ নট ইকুয়াল টু 0 হয়, কি বলা হয় ইজ নট অফ ইকুয়াল 0 হয়, তার মানে এটা কি 0 না। 0 না মানে কি ওই ভেক্টর ফিল্ডটা ঘুরতেছে, কি করতেছে ঘুরতেছে। আর ঘুরতে যদি কোনো একটা কিছু ঘুরে তাহলে কি সংরক্ষণশীল থাকবে না, তখন সেটা হয়ে যাবে কি বলতো অসংরক্ষণশীল। তার মানে এটা হচ্ছে কি আমাদের ঘূর্ণনশীল, ঘূর্ণনশীল প্লাস হচ্ছে কত হবে আমাদের মানে কি অসংরক্ষণশীল, অসংরক্ষণশীল দুটোই আসতে পারে, বুঝতে পারতেছো? তোমাকে বললো যে ডেল্টা ক্রস ভি এটা ইকুয়ালস টু 0 হলে সেটা কি সংরক্ষণশীল নাকি অসংরক্ষণশীল আসলো, তোমাকে এটা দেওয়াই না, একটু বুঝবা। আবারও বলতেছি যদি ক্রস গুণফল 0 হয় তার মানে অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল মানে কি সেটা ঘুরতেছে না, আর কোনো কিছু না ঘুরলে সেটাকে সংরক্ষিত অবস্থায় থাকে। আর ঘোরাঘুরি করলে কি মানে উল্টাপাল্টা করলে কি নষ্ট হয়ে যায় না, মনে রাখতে পারো যে আলটিমেটলি ডেল্টা ক্রস ভি যদি 0 হয় তাহলে তাকে বলবো কি বলতো ঘূর্ণনশীল। আর কোনো একটা কিছু যদি ঘূর্ণনশীল হয় সেটা জীবনও কি সংরক্ষণশীল হতে পারে না, তার মানে সেটা কি অসংরক্ষণশীল। অথবা শর্টকাট মনে রাখো যে এখানে অ থাকলে এখানে অ থাকবে না, আর এখানে অ নাই এখানে কি আছে অ আছে, জাস্ট এটাই একবারে সহজ বিষয়। মানে এইভাবে যদি তোমার কি তোমার আসলে যেভাবে কমফোর্ট ফিল করো ওইভাবে মনে রাখবা। তো ঠিক আছে,
এই যে আমি তোমাকে যে টপিকগুলো পড়াইলাম, সো তুমি যদি এই সমস্ত টপিক দেখো, আমি কিন্তু তোমাকে আলটিমেটলি তোমার ভেক্টর চ্যাপ্টারে যতগুলো টপিক আছে সমস্ত টপিকই অধিকাংশ টপিক কভার করে দিছি। আশা করি কোনো একটা স্টুডেন্ট আমি যে সমস্ত জিনিস পড়াইলাম তুমি যদি বাসায় বসে এই টপিকগুলাই 10 থেকে 12 ঘন্টা তুমি টানা প্র্যাকটিস করো, মানে পুরো একটা দিন তুমি কি করো সময় দাও, তোমার অবশ্যই ইনশাল্লাহ তোমার কৃষি গুচ্ছতে শিওর চান্স হয়ে যাবে। যদি চান্স না হয় তারপর আমাকে বলো যে আমি জাস্ট ক্লাস দেখলে হবে না, আবার বলতেছি শুধুমাত্র ক্লাস দেখলে হবে না। যেমন চিন্তা করো যে তুমি সাঁতার শিখতে গেছো, ওই সাঁতার পারতেছে, ওই সাঁতার দেখে তোমার লাভ আছে, তুমি সাঁতার শিখতে পারবা? তুমি হাজারো সাঁতার পারার ভিডিও মানে দেখো, তুমি জীবনে সাঁতার শিখতে পারবে না। তুমি সাঁতারটা শিখবা কখন? যখন তুমি নামবা, নাইমে ছেড়ে যখন তুমি সাঁতার পারা শুরু করবা, তখনই কিন্তু তুমি সাঁতার শিখবা, তাই কি না? নাকি আমি সাঁতার পারতেছি আমার সাঁতার দেখে তুমি শিখে যাবা? জীবনেও কিন্তু পারবা না, এটা গ্যারান্টেড দেবো। তাহলে কি হইতো যে পৃথিবীর সবাই সাঁতার জানতো, তাই কি না? কিন্তু এমনটি হয় না। তুমি জাস্ট মনে করতেছো যে আরে এগুলো তো সহজ পারি, কিন্তু এগুলো বললে হবে না মুখে, তোমাকে নিজে কি করতে হবে, খাতা কলমে করতে হবে। এই জন্য বলতেছে আবারও যে তুমি অন্যের সাঁতার দেখতে যাও না, তুমি নিজেই কি করো সাঁতারে নেমে যাও, তাহলেই তুমি জীবনে সাকসেস হবা, তোমার অবশ্যই চান্স হয়ে যাবে। তাছাড়া কিন্তু তোমার জীবনও কি বলতো চান্স হবে না, হবে না, হবে না। সো ঠিক আছে, তোমরা যারা যদি কেউ পেইড ব্যাচে ভর্তি হতে চাও, এই যে নাম্বারটা দেওয়া আছে, এখানে যোগাযোগ করে পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও। আর যারা আলটিমেটলি ভর্তি হবে না তাদেরও সমস্যা নাই, তোমরা যে কোনো ভাবে হোক ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো খুঁজে খুঁজে বের করে পড়ো। তোমাকে যে আমার কোর্সে ভর্তি হতে হবে এমন কোনো কথা না, তুমি যে কোনো জায়গা থেকে পড়ে তুমি যদি নিজের অ্যাবিলিটি থাকে যে পড়ার, যে আমি এভাবে পড়বো, সমস্ত কিছু কোশ্চেন পরীক্ষা দেবো, তুমি পড়ো, সমস্যা নেই, তোমার ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। সো আমার কোর্সে যে তোমাকে ভর্তি হওয়া লাগবে এমন কোনো কথা না, আমি কাউকে এখানে জোরও করি না যে আমার কোর্সে ভর্তি হও, আমি আবার বলিও না যে আমার কোর্স অনেক ভালো। তোমার যদি ভালো লাগে তোমার আলটিমেটলি কি মানে আলটিমেটলি ভর্তি হতে পারো, কারণ আমরা জাস্ট 3টা স্টেপ নিব। প্রথমে তোমাদেরকে যে এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একটা করে তোমাকে ভিডিও দিব, দেন কি করব, দেন হচ্ছে তোমাকে আমরা আলটিমেটলি একটা এক্সাম নিব, তারপর এক্সামের সলিউশন ক্লাস দিব। সো এইভাবে করে যদি আলটিমেটলি আমরা আসলে আমার মনে হয় আর কি যদি আগাই, তাহলে একটা কোনো একটা স্টুডেন্টের প্রত্যেকটা চ্যাপ্টার একদিনে একটা চ্যাপ্টার ইজিলি কমপ্লিট হয়ে যাবে। আর তুমি যদি এটা করতে পারো অবশ্যই তোমার কি চান্স হয়ে যাবে। সো ঠিক আছে, সবাই ভালো থাকো, বাই বাই।